আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইটেম 2 এর টপিকগুলো, যার মধ্যে মেইন টপিকটা হচ্ছে ম্যাস ডিজাস্টার আর ট্রেস এভিডেন্স। তো একবার দেখে নিই যে আজকে আমরা কী কী নিয়ে আলোচনা করব। ম্যাস ডিজাস্টার, ডিজাস্টার ভিক্টিম এক্সামিনেশন, স্পোর্টস মেডিসিন, ফরেন্সিক সায়েন্স, লোকার্স প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ, ট্রেস এভিডেন্স, ব্লাড, সিমেন, হেয়ার, ডিএনএ প্রোফাইলিং আর ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং। ওকে, তো সবার ফার্স্টের টপিকটা হচ্ছে আমাদের ম্যাস ডিজাস্টার। এখন এই ম্যাস ডিজাস্টার জিনিসটা কি? ম্যাস মানে হচ্ছে ব্যাপক, আর ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ বা ব্যাপক দুর্যোগপূর্ণ কোনো ঘটনা যদি হয় তখন সেটাকে আমরা ম্যাস ডিজাস্টার বলতে পারি। ফরেন্সিকে তো আমাদের ডেফিনেশন অবশ্যই ইম্পর্টেন্ট, ডেফিনেশন ছাড়া তো আসলে ফরেন্সিকে চলা যায় না। রেডডিতে এটার কোনো প্রপার ডেফিনেশন নাই, বরং ম্যাস ডিজাস্টার রিলেটেড কোনো ডেফিনেশনই নাই। তো অন্য একটা টেক্সট বুক থেকে, পারিক্স টেক্সট বুক অফ মেডিকেল জুরিসপ্রুডেন্স থেকে আমরা একটা ডেফিনেশন পাই, যেখানে মোদ্দা কথা বলা হয়েছে যে কোনো এলাকার হেলথ কেয়ার সিস্টেম যদি এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনায় এত পরিমাণ মানুষ মারা গেছে বা এত পরিমাণ মানুষ ইনজুর্ড হয়েছে যে ওই এলাকার হেলথ কেয়ার প্রোভাইডার এই জিনিসটা হ্যান্ডেল করতে পারতেছে না, মানে যতজন মানুষ ইনজুর্ড হয়েছে ততজন মানুষকে তারা প্রপার চিকিৎসা দিতে পারতেছে না, আর যতগুলো ডেথ হয়েছে সেটার প্রপার অটোপসি বা হ্যান্ডেলিং তারা করতে পারতেছে না। যদি এইরকম কোনো সিচুয়েশন দাঁড়ায় তখন সেই ঘটনাটাকে আমরা ম্যাস ডিজাস্টার বলি। আবার কোনো কোনো বইয়ে বলা হয়েছে যদি একটা সিঙ্গেল ঘটনায় 12 জনের অধিক মানুষ মারা যায় তখনও সেটাকে ম্যাস ডিজাস্টার বলা যেতে পারে। তো ইংলিশে যদি আমরা সুন্দর করে বলি তো ঘটনাটা কিছুটা এরকম দাঁড়ায়, ডেফিনেশনটা, যে ইফ the number of death which exceeds the capacity of the local death investigation system to handle it, it is called mass disaster. But mass disaster can be defined as death more than 12 victims in a single event. ওকে, তো মোটামুটি ম্যাস ডিজাস্টার থেকে এতটুকু বললেই হবে। আচ্ছা, এখন ম্যাস ডিজাস্টারে আমাদের ফরেন্সিক মেডিসিনের কী কাজ বা ফরেন্সিক মেডিসিনের অবজেক্টিভ কী ম্যাস ডিজাস্টারে? প্রথম যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য কজ অফ দ্য ডিজাস্টার। টু ফাইন্ড দ্য কজ অফ দ্য ডিজাস্টার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডিজাস্টারটা কেন হলো এটার কারণ খুঁজে বের করা। মনে করো কোথাও একটা বোম ব্লাস্ট হয়েছে, এখন বোম ব্লাস্ট হইলে আমরা সেই বোমের ডেটোনেটর ফ্র্যাগমেন্ট বা এইসব জিনিসপত্র থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এই বোম ব্লাস্টটা কীভাবে হলো, কোন ধরনের বোম ছিল, কারা আনলো, বা এই টাইপের জিনিসপত্র আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর সেকেন্ড পয়েন্টটা কী হতে পারে? টু কালেক্ট স্যাম্পল ফর টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস। মনে করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ওকে, এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন সেক্ষেত্রে একটা বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ মারা গেছে, এবং এই বাস অ্যাক্সিডেন্টটাতে ড্রাইভারের ব্লাড স্যাম্পল আমরা কালেক্ট করতে পারি। এই স্যাম্পলটা আমরা কেন কালেক্ট করবো? দেখবো যে তার ব্লাডে অ্যালকোহল ছিল কেন, অর্থাৎ অ্যাক্সিডেন্টটার কোনো কারণ আমরা বের করার চেষ্টা করবো। তাহলে কি? টু অবটেন স্যাম্পলস ফর টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস। এরপরে কী হতে পারে? এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে অটোপসি। যে ডেড বডিগুলো আছে সেই ডেড বডিগুলোকে আমাদের অটোপসি করতে হবে। অটোপসি করার মাধ্যমে আমরা সেখান থেকে কজ অফ ডেথ আর ম্যানার অফ ডেথ বের করব। ওকে, আচ্ছা, এরপর আর কি করতে পারি? এই যে দুর্ঘটনাগুলো ঘটে, বা মনে করো কোনো বোম ব্লাস্ট হলো বা বিল্ডিং ধসে পড়লো বা এই টাইপের যে দুর্ঘটনাগুলো আছে, এইসব ক্ষেত্রে যে ডেড বডিটা, এই ডেড বডিটা কিন্তু মিউটিলেটেড হয়ে যেতে পারে, অর্থাৎ হাত পা খুলে এদিক সেদিক পড়ে যেতে পারে। তো সেই সকল বডিকে আমরা হাত পাগুলোকে এনে রিট্রিভ করব এবং রিকনস্ট্রাক্ট করব। তার মানে রিট্রিভ অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ বডি, এই কাজটাও ফরেন্সিক মেডিসিন করবে, রিকনস্ট্রাকশন অফ দ্য বডি। আচ্ছা, তাহলে এই যে রিট্রিভ আর রিকনস্ট্রাকশন করলাম, এত মানুষ, তাদেরকে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কারণ তাদের পরিবার পরিজনের কাছে ডেড বডিটাকে পৌঁছাইতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে কি? টু আইডেন্টিফাই ভিকটিম। সেক্ষেত্রে ডেড ভিকটিমও হইতে পারে বা কোমাটোস, মানে মনে করে এমন আঘাত পাইছে একটা লোক যে সে পুরোপুরি কোমাটোস হয়ে গেছে, মানে কোমায় চলে গেছে, সে তো আর নিজের পরিচয় দিতে পারবে না, রাইট? তো সেক্ষেত্রে আমরা তার পরিচয় খোঁজার জন্য তাকে আইডেন্টিফাই করব। ওকে, এরপরে এই যে ম্যাস ডিজাস্টার, এটার ক্লাসিফিকেশন আমাদেরকে শিখতে হবে। নর্মালি রেডডির মধ্যে ম্যাস ডিজাস্টারের কোনো ক্লাসিফিকেশন নাই, জাস্ট ক্লাসিফিকেশন অফ ডিজাস্টার আছে। ক্লাসিফিকেশন অফ ডিজাস্টারকে সবার ফার্স্টে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে ম্যান মেড। এটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে ম্যানমেড, মানে একটা হচ্ছে প্রাকৃতিকভাবে হবে আর একটা হচ্ছে মানব সৃষ্ট। তাইলে যেটা প্রাকৃতিকভাবে হয় এটা কোন কোনভাবে হইতে পারে? এটা আসলে দুই ধরনের ভাবে হইতে পারে। একটা হচ্ছে নন বায়োলজিক্যাল কজ আছে কিছু, নন বায়োলজিক্যাল মানে জৈবিক কোনো কজ না। তাই এই নন বায়োলজিক্যাল কজের মধ্যে কি আছে? এই যে দুর্ঘটনা, যে নর্মাল আমরা যে দুর্ঘটনা যেগুলো আমরা বুঝি, যেমন এই যে ভূমিকম্প, ইদানিং খুব ভূমিকম্প হচ্ছে, তারপরে সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, তারপরে হচ্ছে বন্যা, খরা, তারপরে হচ্ছে ভলক্যানো যেসব দেশে আছে সেখানে ভলক্যানিক এরাপশন হতে পারে, ভূমিধস বা ল্যান্ডস্লাইড হতে পারে। অন্যদিকে আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল,
এখন বায়োলজিক্যাল প্রবলেম কি, এই যে কিছুদিন আগে আমাদের 2020 সালে যে করোনা প্যান্ডেমিক দেখা দিয়েছিল, রাইট, এই যে ডিজিজ এপিডেমিকগুলা, তারপর ধরো কোনো একটা এলাকায় ম্যাস পয়জনিং হয়েছে, মানে খুব পয়জনিং হচ্ছে কোনো একটা কারণে, কোনো একটা বিষাক্ত কেমিক্যালের কারণে, যেমন কোনো একটা এলাকায় প্রচুর আর্সেনিক পয়জনিং হয়েছে, পানির ভিতরে আর্সেনিক, এখন আর্সেনিক খাই দেখে যে মানুষ মারা যাচ্ছে। এই যে ডিজাস্টারগুলো, এইগুলোকে আমরা বায়োলজিক্যাল ডিজাস্টারে আন্ডারে ফেলতে পারি। আর ম্যানমেড ডিজাস্টারের মধ্যে আমরা মোদ্দা কথা 4টা ডিজাস্টার পাই। ফার্স্টটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল, কোনো অ্যাক্সিডেন্টাল কারণে কিন্তু ডিজাস্টার হতে পারে। কী হতে পারে, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সবার ফার্স্টে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে বিল্ডিং ধসে পড়তে পারে বা বিল্ডিং কলাপস হতে পারে, মাইনিং অ্যাক্সিডেন্ট হতে পারে, ড্যাম বাস্ট হতে পারে, বাঁধ ভেঙে যেতে পারে, বাঁধ ভেঙে পুরো গ্রাম ট্রাম তলায় গেছে, খুবই অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তারপর ফুড পয়জনিং হতে পারে, আগুন লাগতে পারে, রাইট। এরপরে যা হতে পারে ইন্ডাস্ট্রিয়ালের মধ্যেও আগুন হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল কারণে আগুন লাগতে পারে। আর কি হতে পারে, ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে এক্সপ্লোশন হতে পারে, লিকেজ অফ টক্সিক সাবস্টেন্স বা গ্যাস হতে পারে। যে 2-1 দিন আগে যে ঢাকা শহরে দেখবে যে বিভিন্ন জায়গায় হচ্ছে এলপিজি গ্যাসের লিকেজ হচ্ছিল, তো এই লিকেজ থেকে যদি কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে তখন সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে পড়বে। ওকে, আচ্ছা, 3 নম্বরে আমরা কি নিতে পারি, 3 নম্বরে নিতে পারি সিভিল ডিস্টারবেন্স কি, এই যে বিভিন্ন ধরনের মারামারি রিলেটেড যে সমস্যাগুলো দেখা যায়, এর প্রধান 2টা হচ্ছে, একটা হচ্ছে রায়ট আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন। এখন এই রায়ট আর ডেমনস্ট্রেশন 2টা জিনিস কি, রায়ট হচ্ছে এই যে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারি লাগে না, দাঙ্গা, এটাকে বলে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে বা অন্য যে কোনো ধরনের দাঙ্গা হতে পারে। এই দাঙ্গার কারণে যদি মানুষ মারা যায় অনেক বেশি পরিমাণে, তখন সেটা কিন্তু আমাদের একটা ডিজাস্টার বা ম্যাস ডিজাস্টারের মধ্যে পড়বে। আর আরেকটা হচ্ছে ডেমনস্ট্রেশন হচ্ছে বিক্ষোভ সমাবেশ, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়, তো এই বিক্ষোভের কারণে কিন্তু মানুষ মারা যেতে পারে, রাইট। ওকে, আর 4 নম্বরটা হচ্ছে ওয়ারফেয়ার জিনিসটা কি, ওয়ারফেয়ারে যেটা হয় সেখানে 2টা ওয়ারফেয়ার হতে পারে। একটা হচ্ছে কনভেনশনাল ওয়ারফেয়ার কি, মনে করো কোনো জায়গায় বোম ব্লাস্ট হয়েছে, এখন বোম ব্লাস্ট হলে কিন্তু অনেক মানুষ মারা যাবে, বা কোনো জায়গায় গোলাবর্ষণ হচ্ছে, মনে করো ডাকাত দলের সাথে ল এনফোর্সমেন্ট এজেন্টের হচ্ছে তোমার গোলাগুলি চলতেছে, ধাওয়া চলতেছে, এখানে কিন্তু অনেক মানুষ মারা যেতে পারে, পুলিশ আহত হতে পারে, যারা আন্দোলনকারী আছে তারা আহত হতে পারে, ডাকাত আহত হতে পারে। ওকে, আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ অফ ফায়ার, সেম, 2 পক্ষই গোলাগুলি করতেছে, 2 পক্ষে মারামারি লাগছে, ইচ্ছা মতো গোলাগুলি করতেছে, এটাকে অনেক সময় মিউচুয়াল গান ফেয়ারও কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে শেলিং হচ্ছে আমরা যদি রিপিটেড ফায়ারিং করি এক্সপ্লোসিভ শেলস, এই মর্টার, তারপরে বিভিন্ন গোলাবারুদ যদি আমরা বারবার বর্ষণ করতে থাকি, এটাকে আমরা বলি শেলিং। ওকে, এরপরে কিছু আছে নন কনভেনশনাল, যেগুলো নর্মালি হয় না, যেমন নিউক্লিয়ার ওয়েপন। আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা কেউই দেখি না নিউক্লিয়ার ওয়েপন দিয়ে কোনো অ্যাটাক হয়েছে, যদি হয় তাহলে কিন্তু অনেক মানুষ মারা যাবে, রাইট, তখন সেটাকে কিন্তু ম্যাস ডিজাস্টার বলতে পারবো। এরপরে হচ্ছে তোমার বায়োলজিক্যাল কিছু কজ আছে, যেমন আমরা যদি ভাইরাস, ব্যাকটেরিয়া বা টক্সিন কোনো দেশের উপরে যে বায়োলজিক্যাল ওয়েপন মারতে পারে না, তো তখন সেই জিনিসগুলো কিন্তু ম্যাস ডিজাস্টার আকারে যদি রূপ নেয় তখন সেটাকে ম্যাস ডিজাস্টার বলা যায়। কেমিক্যাল ওয়ারফেয়ার কিছু আছে, যেমন তুমি যদি ক্লোরিন গ্যাস, সায়ানাইড গ্যাস বা মাস্টার্ড গ্যাস বা সারিন গ্যাস, এগুলো যদি কোনো জায়গার উপরে দেও, তখন কিন্তু সেখানকার অনেক মানুষ মারা যেতে পারে, ম্যাস ডিজাস্টার হিসেবে কাজ করতে পারে, আর এটা টেরোরিজম হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ম্যাস ডিজাস্টারের টাইপ মোটামুটি ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট। তো এরপরে ম্যানেজমেন্টে আমরা যাবো, যে আমরা কীভাবে ম্যাস ডিজাস্টারটাকে ম্যানেজ করব। ফার্স্ট অফ অল, ম্যানেজমেন্ট বোঝার আগে আমাদেরকে বুঝতে হয় যে কারা এই ম্যানেজমেন্টটা করে, মানে ম্যাস ডিজাস্টার হয়েছে, তো এখন এই ম্যানেজমেন্টটা কারা করবে। 3 শ্রেণীর লোক এই ম্যানেজমেন্টটায় হেল্প করে। ফার্স্ট অফ অল ডক্টর, তারপরে কারা, ল এনফোর্সমেন্ট এজেন্ট বা এজেন্সিস, মানে পুলিশ, র্যাব, আর্মি। আমরা দেখছি যে বড় বড় কোনো ম্যাচ ডিজাস্টার হলে সেখানে কিন্তু আর্মিরা হেল্প করতে আসতেছে, পুলিশরা হেল্প করতে আসতেছে অন্য জায়গায়। আরেকটা হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স টিম কারা, যেমন ফায়ার ফাইটাররা, ঠিক আছে, এরা কিন্তু হেল্প করে। এখন ম্যানেজমেন্ট একদম শুরু থেকে আমরা কিভাবে ম্যানেজটা করি, সবার ফার্স্ট কাজ হচ্ছে আইসোলেশন অ্যান্ড প্রোটেকশন। অর্থাৎ কোনো জায়গা যদি কোনো প্রবলেম হয়, মনে করো কোনো জায়গায় বিল্ডিং ধসে পড়ছে বা বিল্ডিং ভেঙে একদম হয়ে গেছে, তো সেই বা কোনো বিল্ডিংয়ে আগুন লাগছে, আমরা কিন্তু 4 দিকটাকে আটকায় দেবো যাতে জনসাধারণ সেখানে প্রবেশ করতে না পারে, আমরা ব্যারিকেড দিয়ে দিব যাতে সেখানটা একদম আইসোলেটেড অবস্থায় থাকে। এরপরে 2 নম্বর যেটা হতে পারে সার্চ অ্যান্ড রেস্কিউ, অর্থাৎ আমরা খুঁজে দেখব যে ওই বিল্ডিংটার মধ্যে কোনো ট্র্যাপড ভিকটিম আছে কিনা, বা বিল্ডিংয়ের মধ্যে কোনো মানুষ ট্র্যাপড হয়ে আছে কিনা, তাকে খুঁজে বের করব। যদি আগুন লেগে থাকে, ফায়ারটাকে কন্ট্রোল করব, আর ইভ্যাকুয়েশন করব, এখানে যত মানুষকে পারি আমরা সেফলি বের করে আনার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা করতে পারি ম্যানেজমেন্ট অফ সার্ভাইভার্স, অর্থাৎ যারা বাঁচবে তাদেরকে আমরা প্রপার ট্রিটমেন্ট করব, ঠিক আছে।
প্রপার ট্রিটমেন্ট করব। এখন এই ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা একটা কোড ফলো করি, একটা স্পেশাল টেকনিক ফলো করি, সেটা হচ্ছে ট্রায়েজ। হোয়াট ইজ ট্রায়েজ? এইটাকে যদি সুন্দর করে বলতে চাই, এটা হচ্ছে মেইনলি প্রায়োরিটি বেসড সর্টিং অফ পেশেন্ট, সর্টিং অফ ভিকটিম বা পেশেন্ট, তুমি যেটা বলো প্রায়োরিটি ভিকটিম। তো এইখানে আমরা যতগুলো ভিকটিম আছে, যতজন ভিকটিম আছে, সবাইকে আমরা কিছু ক্যাটাগরিতে ফেলাই। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে রেড ক্যাটাগরি। এই রেড ক্যাটাগরিতে আমরা কোন পেশেন্টদের রাখবো? যাদের হচ্ছে রিসাসিটেশন লাগবে, যাদের রিকোয়ার রিসাসিটেশন, মানে যাদের রিসাসিটেশন দিতে হবে এবং ইমার্জেন্সি সার্জারি লাগবে, আদারওয়াইজ সে মারা যাবে। ইমার্জেন্সি সার্জারি যাদের লাগবে তাদেরকে আমরা রেডের মধ্যে রাখবো, ক্যাটাগরি 1-এ রাখবো। আর ক্যাটাগরি 2 হচ্ছে ইয়েলো। এই ক্ষেত্রে যেটা, তাদেরও প্রয়োজন রিসাসিটেশন, তাদেরকেও রিসাসিটেশন দিতে হবে, কিন্তু তাদের ইমার্জেন্সি সার্জারি দরকার নেই, তাদের আর্লি সার্জারি হলেও হবে। অর্থাৎ একদম ইমিডিয়েট সার্জারি না করলে সে মারা যাবে এমন না, তবে সার্জারি যদি না করি তাহলে সে মারা যাবে, ঠিক আছে? আর্লি সার্জারি তাকে করতে হবে। তারপরে ক্যাটাগরি 3-এ আমরা কাদের ফেলাইতে পারি? ক্যাটাগরি 3-এ আমরা ফেলাইতে পারি হচ্ছে তাদেরকে আমরা গ্রিন ফ্ল্যাগ দিয়ে আইডেন্টিফাই করি। তারা হচ্ছে লেস সিরিয়াস ইনজুরি, তারা ইনজুর্ড বা তারা লেস সিরিয়াস ইনজুরি। এখন এই ইনজুরিটা আমরা মানে কিছু সময় পরে যদি আমরা এটা সলভ করি তাও সমস্যা নাই, বাট তাকেও ট্রিটমেন্টটা আমাদের করতে হবে, ঠিক আছে? আর ক্যাটাগরি 4-এ হচ্ছে বা ব্ল্যাক ক্যাটাগরি যে ভিকটিমগুলোকে আমরা রাখবো, তারা হচ্ছে উইদাউট এনি সার্ভাইভাল, তারা উইদাউট এনি ট্রিটমেন্ট তারা সার্ভাইভ করতে পারবে, উইদাউট এনি ট্রিটমেন্ট তারা সার্ভাইভ করতে পারবে, উইদাউট এনি ট্রিটমেন্ট তারা সার্ভাইভ করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, রাইট? আমাদেরকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, প্রপার ট্রিটমেন্ট করতে হবে। এই যে পেশেন্টগুলোর কাছে ট্রায়াজ অনুযায়ী আমাদেরকে তাদের প্রপার ট্রিটমেন্ট করতে হবে। এখন এই প্রপার ট্রিটমেন্টের মধ্যে প্রথম যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হয় সেটা হচ্ছে এবিসি ট্রিটমেন্ট। হোয়াট ইজ এবিসি ট্রিটমেন্ট? এর মধ্যে হচ্ছে এয়ারওয়ে, বিতে হচ্ছে ব্রিদিং, সিতে হচ্ছে সার্কুলেশন। আমাদের দেখতে হবে যে লোকটা ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতেছে কিনা, তার এয়ারওয়ে মানে গলায় কিছু আটকে আছে কিনা, গলাটা ঠিকঠাক আছে কিনা, গলার পথটা ঠিক আছে কিনা, আর সার্কুলেশন মানে ব্লাড সার্কুলেশন তার ঠিক আছে কিনা। ওকে, আর এরপরে দেখব তার যদি কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল ব্লিডিং থাকে, তাহলে আমার সেই ব্লিডিংটা কন্ট্রোল করতে হবে, ব্লিডিং কন্ট্রোল না করলে কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যাবে। ওকে, এরপরের পয়েন্টটাতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিভিআই। এই ডিভিআই কিন্তু তোমাদের আইটেম কার্ডের একটা টপিক, আলাদা টপিক হিসেবে দিছে, হুইচ ইজ ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন। একটা ডিজাস্টার হয়েছে, অনেক মানুষ সেখানে ইনজুর্ড হয়েছে, অনেক মানুষ সেখানে মারা গেছে। এখন যারা মারা গেছে তাদেরকে তো তাদের পরিবার পরিজনের কাছে পৌঁছাতে হবে, তাই তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। এখন তুমি আইডেন্টিফাই কীভাবে করবে? ফার্স্ট অফ অল, 2 ধরনের যারা জীবিত আছে তাদের মধ্যে যারা একদম ম্যাসিভ আকারে ইনজুর্ড হয়েছে বা তারা যারা কোমাতে চলে যেতে পারে বা ব্রেনে আঘাত পাইছে, তারা কিন্তু নিজেদের আইডেন্টিফাই নিজে করতে পারবে না, তাদেরকেও কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট আইডেন্টিফিকেশনটা জন্য আমাদেরকে ছবি তুলতে হবে, কারণ আমাদের সব কিছু ডকুমেন্টেশন করতে হবে, রাইট? ছবি তুলতে হবে, সবার ফার্স্ট কথা হচ্ছে ছবি তুলতে হবে। ছবি তোলার পরে আমাদের কিছু কিছু জিনিস লক্ষ্য করতে হবে। কী কী লক্ষ্য করতে হবে? সবার ফার্স্টে আমাদের লক্ষ্য করতে হবে তার অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল, তার ক্লদিংটা কেমন ছিল, তার পকেটে কিছু ছিল কিনা, তার কোনো পার্সোনাল বিলঙ্গিংস ছিল কিনা। 3 নম্বর পয়েন্ট আমরা দেখতে পারি যে তার বডিতে কোনো ডিফর্মিটি আছে কিনা, অর্থাৎ তার হাত পা কোনো মানে জন্মগতভাবে বেঁকা আছে কিনা বা কোনো বার্থ ডিফর্মিটি আছে কিনা। তারপর তার কোনো বার্থ মার্ক আছে কিনা, তার কোনো তিল আছে কিনা, তার কোনো অকুপেশনাল মার্ক আছে কিনা। মানে ধরো যারা অনেক ভারী কাজ করে, মনে করো কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের হাতের অবস্থা কিন্তু বেশি একটা ভালো থাকে না, রাইট? তো এইগুলো হচ্ছে অকুপেশনাল মার্ক। তারপর তার বডিতে কোনো স্কার মার্ক আছে কিনা বা তার বডিতে কোনো ট্যাটু আছে কিনা, এগুলো আমরা আইডেন্টিফাই করবো। তারপর তার রেস আইডেন্টিফাই করবো, তার সেক্স আইডেন্টিফাই করবো, এইজ আইডেন্টিফাই করবো, সে খাটো নাকি লম্বা, স্ট্যাচার আইডেন্টিফাই করবো। ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, এই 2টা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট আমরা অবশ্যই আইডেন্টিফাই করবো। এখন একটা কোশ্চেন হয় যে নর্মালি তো মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেই, ফুটপ্রিন্ট আমরা কাদের ক্ষেত্রে নেই? যদি বলি, ফুটপ্রিন্ট আমরা 2 ধরনের লোকের ক্ষেত্রে নর্মালি নেই। একটা হচ্ছে মিলিটারি পার্সোনালদের ক্ষেত্রে নেই, বা যারা হচ্ছে মিলিটারি বা আর্মিতে জব করে তাদের জন্য। আর আরেকটা হচ্ছে চিলড্রেন, একদম নিউবর্ন বেবি, তাদের কিন্তু আমরা ফুটপ্রিন্টটা নেই। ওকে, এই 2 শ্রেণীদের জন্য আমরা ফুটপ্রিন্ট নেব। তার দাঁতের অবস্থা কী বা ডেন্টাল স্ট্যাটাসটা আমরা খেয়াল করব। আর আরেকটা হচ্ছে স্পেশাল কিছু ডাটা নেই, তাদের বডি থেকে আমরা ব্লাড গ্রুপিং করি, অবশ্যই ব্লাড গ্রুপিং করি। আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে ডিএনএ প্রোফাইলিং করি, কিন্তু বাংলাদেশে আসলে সব কিছু হয় না। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে তোমাকে যদি জিজ্ঞেস করে যে ডিজাস্টার ভিকটিম এক্সামিনেশনের জন্য আমাদের দেশে উইচ ইজ দ্য বেস্ট টেকনিক, আমাদের দেশে বেস্ট টেকনিক কোনটা বা কোনটা আমরা ফলো করি, তো আমরা যেটা ফলো করি উইচ ইজ ফিঙ্গারপ্রিন্ট, রাইট? কোনো একটা মানুষ মারা গেছে, এখন মারা গেলেও তার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা কালেক্ট করতে পারি ইজিলি, কারণ আমাদের
ফিঙ্গারপ্রিন্ট যেটা, ফিঙ্গারের মধ্যে যে প্যাপিলারি রিজ আছে, প্যাপিলারি রিজে প্রত্যেকটা মানুষের, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। ইভেন আইডেন্টিক্যাল টুইন যারা, তাদেরও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়। আর এই ফিঙ্গারপ্রিন্টটা আমাদের স্কিনের এপিডার্মিস ডার্মিস দুইটার মধ্যেই থাকে। সো কোনোভাবে যদি হাত ঘষা টসাও খায়, ডার্মিস থেকে কিন্তু আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা পেতে পারি ইজিলি। আর আমরা জানি যে আমাদের ন্যাশনাল ডাটাবেস বলতে একটা ডাটা সেন্টার আছে, যেখানে এনআইডি কার্ড যখন আমরা করি বা পাসপোর্ট যখন আমরা করি, আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিই। সেই ডাটাবেসে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টগুলো জমা থাকে। তো এই যে ডিজাস্টারে যে ভিকটিমরা আছে, তাদের কিন্তু ইজিলি আমরা তাদের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার মাধ্যমে আমরা হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমাদের দেশে কোনটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমাদের দেশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অটোপসি করতে হবে। যারা মারা গেছে তাদেরকে অটোপসি করতে হবে। কেন অটোপসি করবো? ওই যে কজ আর ম্যানার অফ ডেথ বের করবো। আর কজ আর ম্যানার অফ ডেথ কি, সেটা আমরা আস্তে আস্তে পরবর্তী লেকচারগুলোতে জানতে পারবো। আচ্ছা, আর 8 নম্বর পয়েন্ট হচ্ছে যা কিছুই আমি করব সেগুলো সব আমরা ডকুমেন্টেশন করে রেখে দিব। মানে এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশে আসলে কোনো ম্যাচ ডিজাস্টার ঘটছে কিনা, ঘটলেও তুমি সেই ম্যাচ ডিজাস্টারগুলো জানো কিনা। ভাইবা কোশ্চেনে খুবই সচরাচর জিজ্ঞেস করে যে তুমি কয়েকটা ম্যাচ ডিজাস্টারের নাম বলো, যে কী কী ম্যাচ ডিজাস্টার তুমি জানো। তাহলে সাম ম্যাচ ডিজাস্টার আমি তোমাদেরকে বলে দিই। এর মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই মেনলি আমি এখানে বলবো। যেমন 1970 সালে ভোলা সাইক্লোন নামে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ভোলা সাইক্লোন। এই ভোলা সাইক্লোনে 3 থেকে 5 লাখ মানুষ মারা গেছে। তার মানে এটা কিন্তু হিউজ সংখ্যা, ঠিক আছে। তাহলে 2007 সালে কী হয়েছিল আমরা সবাই জানি, 2007 সালে সিডর হয়েছিল। সিডরেও কিন্তু প্রায় মনে করো যে 3400 মানুষ মারা গেছিলো। আর অন্যদিকে 2012 সালে একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যাচ ডিজাস্টার হয়েছিল, উইচ ইজ তাজরিন ফ্যাশন নামে একটা গার্মেন্টসে কিন্তু আগুন লাগছিল। এই তাজরিন ফ্যাশন কিন্তু খুব নাম করছিল, যে অনেক দিন মানুষ মনে রাখছে যে এখানে মানুষ মারা গেছে, 112 জনের মতো মানুষ মারা গেছে। তো এইখানে গার্মেন্টস যখন মনে পড়লো, তাহলে আরেকটা আছে না, 2013 সালে রানা প্লাজা। এই রানা প্লাজাতে কিন্তু মোর দ্যান 1000 মানুষ মারা গেছিলো। ওকে, আচ্ছা, এখন এইগুলো হচ্ছে তুমি বলতে পারো। এছাড়া যদি কেউ নদীমাতৃক অঞ্চলে থাকো এবং নদীমাতৃক অঞ্চলের হচ্ছে মেডিকেল কলেজগুলোতে পড়ো, নদীমাতৃক অঞ্চলের মেডিকেল কলেজ, তো এই নদীমাতৃক অঞ্চলের মেডিকেল কলেজ যেমন বরিশাল মেডিকেল কলেজ হতে পারে, শেরেবাংলা মেডিকেল কলেজ যেটা, শেরেবাংলা মেডিকেল কলেজ বা আমার মেডিকেল কলেজ যেটা, সেখানে আমাদেরকে কোশ্চেন করতো যে নদীমাতৃক অঞ্চল বা বরিশালে ঘটে যাওয়া একটা ম্যাচ ডিজাস্টারের কথা বলো। তো এই সব অঞ্চলে একটা কমন না ঠিক, কিন্তু ম্যাচ ডিজাস্টারের কথা বললে আমাদের মাথায় আসার কথা লঞ্চ ডুবি বা নৌকা ডুবি, রাইট। এখানে কিন্তু যেহেতু নদীমাতৃক এবং লঞ্চ চলাচল করে আগের যুগে, তো লঞ্চ ডুবি কিন্তু অবশ্যই একটা বিশাল ম্যাচ ডিজাস্টার। তো এরকম দুটি এক্সাম্পলের জন্য যদি তোমাকে জাহাজ বা লঞ্চের নাম জিজ্ঞেস করে, একটা হচ্ছে এমভি পিনাক 6, আরেকটা হচ্ছে মর্নিং বার্ড। এই দুইটা হচ্ছে বলতে পারো তুমি। এগুলো আসলে তেমন একদম আহামরি কোনো কোশ্চেন না, কিন্তু এগুলো তোমাদের মোটামুটি জানতে পারলে ভালো। ওকে, এখন ম্যাচ ডিজাস্টার টপিকটা থেকে মোটামুটি আমাদের এই পর্যন্তই থাকবে। এর থেকে বেশি পড়ার দরকার নেই। ম্যাচ ডিজাস্টার লেস ইম্পর্টেন্ট, বেশি একটা ইম্পর্টেন্ট টপিক না। ওকে, এরপরে আমরা যাই স্পোর্টস মেডিসিন। স্পোর্টস মেডিসিন জিনিসটা কি? স্পোর্টস মেডিসিন হলো তুমি মেডিকো লিগাল নলেজটা ব্যবহার করবা কিসের জন্য? ইনজুরি আইডেন্টিফাই করতে, ডেট আইডেন্টিফাই করতে, মিসকন্ডাক্ট আইডেন্টিফাই করতে। কখন? স্পোর্টসের সময় বা অন্য কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সময়। তো এটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই এরকম, যে স্পোর্টস মেডিসিন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য মেডিকো লিগাল evaluation of injuries, medical legal evaluation of injuries, deaths, misconducts during sports and physical activities। মানে স্পোর্টস আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সময় যদি কোনো ডেথ হয়, ইনজুরি হয় বা মিসকন্ডাক্ট হয়, এইগুলা হচ্ছে আমাদের মেডিকেলিক্যালি যদি আমি ইভ্যালুয়েট করতে চাই, তাহলে আমার ফরেন্সিক মেডিসিনে হেল্প নিতে হয়। ওইটাই আমরা মোটামুটি স্পোর্টস মেডিসিনের মধ্যে পড়াশোনা করি। তাহলে স্পোর্টস মেডিসিনের রিলেটেড যদি মানে কী কী মেডিকোলিগাল ইম্পর্টেন্স আছে স্পোর্টস মেডিসিনের, মেডিকোলিগাল ইম্পর্টেন্স যদি আমি বলতে চাই, মেডিকোলিগাল ইম্পর্টেন্স, তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা আইডেন্টিফাই করতে পারি স্পোর্টস রিলেটেড ইঞ্জুরি। মানে স্পোর্টস রিলেটেড যদি কোনো ইঞ্জুরি হয়, যেমন কারো যদি ফ্র্যাকচার হয়, কারো যদি স্প্রেন হয়, মোচড়ায় যায়, বা স্পাইনাল ইঞ্জুরি হয়, মাসেল টিয়ার হয়, তাহলে ফরেন্সিক এখানে কী করতে পারে? ফরেন্সিক যেটা করতে পারে যে সে অ্যাক্সিডেন্টাল আর নন অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরির মধ্যে পার্থক্য করতে পারে। মানে ফুটবল খেলা ধরে একজন আরেকজনের ফাউল করছে, এখন কিছু ইচ্ছাকৃত কিছু অনিচ্ছাকৃত, তাহলে কোনটা অ্যাক্সিডেন্টাল কোনটা নন অ্যাক্সিডেন্টাল এটা বের করতে পারি।
তারপরে হচ্ছে ইনজুরিটা সিম্পল হার্ট নাকি গ্রিভিয়াস হার্ট। এখন সিম্পল হার্ট আর গ্রিভিয়াস হার্ট কি সেটাও আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ, যে হার্ট যখন পড়বো তখন পড়বো। তো সিম্পল হার্ট সহজ বাংলা যে ইনজুরিটা সহজে ক্ষতটা সেরে যায়, আর গ্রিভিয়াস হার্ট হচ্ছে একটা সারা জীবনের মতো তাকে একটা মানে পার্মানেন্ট একটা ড্যামেজ তাকে দিয়ে দেওয়া। এটা হচ্ছে সিম্পল হার্ট নাকি গ্রিভিয়াস হার্ট, এটা আমরা বের করতে পারি। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যদি বলি স্পোর্টস রিলেটেড ইনজুরির ক্ষেত্রে, যে ফরেন্সিক থেকে তাকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়, মানে একটা প্লেয়ার ফিট কিনা এই সার্টিফিকেট না পেলে কিন্তু প্লেয়ার কোনো বড় খেলায় অংশগ্রহণ করতে পারে না। তো এই ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু ফরেন্সিকের কাজ। আচ্ছা, এরপরে মনে করো যে সাডেন ডেথ হতে পারে কোনো একটা খেলায় হঠাৎ করে একটা মানুষ মারা গেছে, একটা প্লেয়ার মারা গেছে, এখন কেন মারা গেল এই কজ বের করা, অটোপসি করা, এইগুলো হচ্ছে ফরেন্সিকের রোলস। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি হতে পারে, এরপরে আর যেটা হতে পারে ডোপিং, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ডোপিং জিনিসটা কি, যে আমরা জানি যে যারা প্লেয়ার তাদের মধ্যে কিছু অসৎ প্লেয়ার আছে যারা বিভিন্ন ধরনের ড্রাগস ইউজ করে, যেমন অ্যানাবলিক স্টেরয়েড, এরিথ্রোপয়েটিন, অ্যামফেটামিন, বেটা ব্লকার। এইগুলো আমাদেরকে আইডেন্টিফাই করা, ব্লাড বা ইউরিন প্লেয়ারের কালেক্ট করব, সেখান থেকে আমি আইডেন্টিফাই করব যে ল্যাবরেটরি অ্যানালাইসিস করার মাধ্যমে যে সে এইগুলো নিছে কিনা, নিলে সেখান থেকে লিগাল অ্যাকশন নিতে হবে। ওকে, এরপরে আরেকটা জিনিস ফরেন্সিক যেটা করে সেটা হচ্ছে এজ ডিটারমিনেশন। এখন মনে করো যে খেলাধুলায় কোনো একটা কম্পিটিশনে এজ কিন্তু একটা ফ্যাক্টর। তুমি যে খেলবা, তুমি যে কোন গ্রুপে খেলবা, বড়দের গ্রুপে না ছোটদের গ্রুপে, এটা কিন্তু বয়সের মাধ্যমে। এখন কেউ যদি এজ ফ্রড করে, তার বিরুদ্ধে যদি অ্যালিগেশন হয় যে না তার বয়স কম কিন্তু সে তারপর বড়দেরটা খেলতেছে, বা তার বয়স বেশি কিন্তু তাও সে ছোটদেরটা খেলতেছে, এই এজ ডিটারমিনেশনটা কিন্তু ফরেন্সিক মেডিসিনের মাধ্যমে করা হয়। আচ্ছা, এরপরে যেটা হতে পারে মেডিকেল নেগলিজেন্স হতে পারে। মেডিকেল নেগলিজেন্স মনে করো কোন একটা প্লেয়ার রে তুমি খেলতে দিলা যে আনফিট, তারপরে ইমপ্রপার ট্রিটমেন্ট পাইলো ইনজুরির, ইমার্জেন্সি কি আসে পাইলো না, এই সব জিনিসপত্রগুলো কিন্তু ফরেন্সিক মেডিসিনের আন্ডারে পড়তেছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি স্পোর্টস মেডিসিন রিলেটেড কথাবার্তা। স্পোর্টস মেডিসিনও মোটামুটি ভাইবাতে হালকা পাতলা জিজ্ঞেস করে, রিটেনের জন্য মোটামুটি আসেই না বলতে গেলে, তাও যেহেতু এটা আমাদের আইটেমের টপিক অবশ্যই আমাদেরকে এটা একবার ভালো মতো পড়ে দিতে হবে। আচ্ছা, এখন আমি পড়ানোর সময় যে জিনিসগুলো খুব ফাস্ট বলে যায় বা লিখে উল্লেখ করতে পারি না, তোমরা জানো যে ফরেন্সিক হচ্ছে তথ্যের সাগর, মানে ফরেন্সিকে এত তথ্য যে অনেক তথ্য আমি কিন্তু এখান থেকে বলতে পারি, কিন্তু এটা লেখা সম্ভব হয় না। তো তোমাদের ক্ষেত্রে পরবর্তীতে আমি এইগুলার নোট প্রোভাইড করবো, তোমরা ওই নোট দেখে এই ক্লাস করবা, তখন ইনশাল্লাহ ইজি হয়ে যাবে তোমাদের জন্য আরও। ওকে, তো নেক্সট টপিকটা হচ্ছে ফরেন্সিক সায়েন্স। এইটাকে অনেক সময় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বলা হয়। এখন ফরেন্সিক সায়েন্স জিনিসটা কি? ফরেন্সিক সায়েন্স যেটা হচ্ছে, তুমি সায়েন্টিফিক যে এক্সামিনেশনগুলো করো, এই যে ল্যাবরেটরি অ্যানালাইসিস করো, সায়েন্টিফিক এক্সামিনেশন যেগুলো করো বা ইভ্যালুয়েশন করো, এই জিনিসগুলা যদি আমরা ল্যাব রিলেটেড যে জিনিসগুলো আছে ফরেন্সিকের জন্য প্রযোজ্য, সেই জিনিসটাকে আমরা বলতেছি ফরেন্সিক সায়েন্স ল্যাব। যদি এটা আমরা সুন্দর ডেফিনেশন দিতে চাই তাহলে কি, ফরেন্সিক সায়েন্স ইজ দ্য স্টাডি Forensic science is the study and application of scientific examination and evaluation of evidence, মানে কোনো একটা প্রমাণের মূল্যায়ন করব। এভিডেন্স মানে প্রমাণ, আর ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন। এখন এই মূল্যায়নটা আমরা কীভাবে করতে পারি? সায়েন্টিফিক এক্সামিনেশনের মাধ্যমে করতে পারি। এখন এই সায়েন্টিফিক এক্সামিনেশন যে শাখায় আলোচনা করা হয় বা এই শাখাটাকে আমরা বলতেছি ফরেন্সিক সায়েন্স ল্যাব। ঠিক আছে, তাহলে আমি সুন্দর করে যদি ডেফিনেশনটা আরেকবার বলি, যে ফরেন্সিক সায়েন্স ইজ দ্য স্টাডি and application of scientific examination and evaluation of evidence for the legal purpose, বা তুমি বলতে পারো টু এইড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। তাহলে ফরেন্সিক সায়েন্সের মধ্যে আসলে কী কী আছে? ফরেন্সিক সায়েন্সের মধ্যে কিন্তু ফরেন্সিক মেডিসিন আছে, ফরেন্সিক মেডিসিনের মধ্যে বলে যে ফরেন্সিক প্যাথোলজি আছে, সাইকিয়াট্রি আছে, তারপরে যদি আমি বলে দিই তোমাকে ফরেন্সিক মেডিসিন আছে। ফরেন্সিক মেডিসিনের মধ্যে কী কী আছে? প্যাথোলজি, যেগুলো হচ্ছে আমরা নর্মালি মানে মেডিসিন রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে, সাইকিয়াট্রি, এইগুলো কিন্তু আমরা ফরেন্সিক মেডিসিন আলোচনা করি। এই ফরেন্সিক মেডিসিন আবার এই যে ফরেন্সিক সায়েন্স ল্যাবের ইনক্লুড, মানে ফরেন্সিক সায়েন্স ল্যাবের মধ্যে এরা আছে। ফরেন্সিক টক্সিকোলজি থাকতে পারে, তারপরে হচ্ছে ফরেন্সিক ইমিউনোলজি থাকতে পারে, তারপরে হচ্ছে ফরেন্সিক ওডন্টোলজি থাকতে পারে, তারপরে আর কি থাকতে পারে, ফরেন্সিক অ্যানথ্রোপোলজিও থাকতে পারে। অ্যানথ্রোপোলজি হচ্ছে ওই যে স্কেলেটাল, মানে একটা মানুষের স্কেলেটন নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে ফরেন্সিক অ্যানথ্রোপোলজি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট আছে হুইচ ইজ ফরেন্সিক পুলিশ সার্ভিস। এই ফরেন্সিক পুলিশ সার্ভিসের ভিতরে কিন্তু আবার অনেকগুলো পার্ট থাকতে পারে। একটা হচ্ছে ব্যালিস্টিক্স, ওই যে বন্দুক গুলি এসব নিয়ে আলোচনা করে। তারপরে ক্রিমিনালিস্টিক্স, মানে ক্রিমিনালকে রিকগনিশন, কালেকশন, প্রিজার্ভেশন অফ এভিডেন্স, এইগুলোও তারা করতে পারে। আর আরেকটা
হচ্ছে ট্রেস এভিডেন্স। এই ট্রেস এভিডেন্সের জন্যই আমরা ফরেনসিক সায়েন্স পড়তেছি, মানে ফরেনসিক সায়েন্সের যেহেতু ফরেনসিক সায়েন্সের একটা অংশ হচ্ছে ট্রেস এভিডেন্স, তাই এই ট্রেস এভিডেন্সটা কিন্তু একটু পরে আমাদেরকে আরও গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। ট্রেস এভিডেন্স, ট্রেস মানে কি ক্ষুদ্র, মানে অতি ক্ষুদ্র প্রমাণ বা মেজারেবল বাট খুবই ক্ষুদ্র পরিমাণে থাকে। আচ্ছা, ফরেনসিক সায়েন্সের মধ্যে কিন্তু আরও কিছু পড়তে পারে। আরও কিছুর মধ্যে আমি বলতে পারি ভয়েস প্রিন্ট এক্সামিনেশন একটা আছে, যে আমরা ক্রিমিনালকে আইডেন্টিফাই করতেছি তার ভয়েস রিকগনিশনের মাধ্যমে। মনে করো যে তুমি সিসিটিভি লাগাইছো, তোমার সিসিটিভিতে ভয়েস আছে, এখন তোমার দোকানে চুরি হয়েছে, চোরের চেহারা দেখা যেতেছে না কিন্তু শোনা যাচ্ছে। পরে সেই ভয়েস রিকগনাইজ করার মাধ্যমে আমরা পরবর্তীতে ক্রিমিনালকে আইডেন্টিফাই করতে পারি। তারপরে হচ্ছে ওই যে ফিঙ্গার প্রিন্টিং, একটু আগে বলছি ফিঙ্গার প্রিন্টিং টেকনোলজি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সব ফরেনসিক সায়েন্স ল্যাবের কাজ। দেখো আমি যেসব শাখার কথা বলতেছি সবগুলোতেই আমরা সায়েন্টিফিক এক্সামিনেশন করি আর ইভ্যালুয়েশন করি। কিসের? সায়েন্টিফিক এক্সামিনেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ এভিডেন্স। আমি যে প্রমাণটা পাইছি সেইটার আমি সায়েন্টিফিক্যালি এক্সামিন করব এবং ইভ্যালুয়েশন করব। ওকে, আরেকটা জিনিস আছে হুইচ ইজ পলিগ্রাফ টেকনোলজি বলতে পারি। পলিগ্রাফ টেকনোলজি জিনিসটা হচ্ছে একটা লাই ডিটেক্টিং টেকনোলজি, অর্থাৎ কেউ যদি মিথ্যা বলতেছে কিনা লাই ডিটেকশন করার জন্য কিন্তু আমরা পলিগ্রাফ টেকনোলজি ব্যবহার করি। কেমনে? একটা লোক যখন কথাগুলো বলতেছে তখন আমরা তার হার্ট রেট, বিপি, রেসপিরেশন, তারপরে স্কিন কন্ডাক্টিভিটি, এগুলো মাইপা দেখি যে তার অ্যান্সারের রেসপন্সটা কেমন। যদি একটা মানুষ মিথ্যা কথা বলে তখন কিন্তু তার এক ধরনের রেসপন্স আমরা পাবো এই যন্ত্রপাতিগুলোতে, বা তার বিপি বা রেসপিরেশন একরকম হবে, সত্যি কথা বললে আর একরকম হবে। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস মনে বলো, পলিগ্রাফ টেকনোলজি যেহেতু লাইট ডিটেকশনে ব্যবহার করা হয়, লাইট ডিটেকশন, রাইট? তাহলে আর কোন টেকনোলজি আছে যেগুলো লাইট ডিটেকশনে ব্যবহার করা হয়? লাইট ডিটেকশনে আমরা হিপনোসিস ব্যবহার করতে পারি, আমরা নার্কো অ্যানালাইসিস ব্যবহার করতে পারি, আমরা ওয়ার্ড অ্যাসোসিয়েশন ব্যবহার করতে পারি, আরেকটা জিনিস ব্যবহার করতে পারি ব্রেন ম্যাপিং বা ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং। এই ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং বা ব্রেন ম্যাপিং, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের লাস্ট টপিক। আমরা একদম লাস্টে যাই ইনশাল্লাহ এটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন ফরেনসিক সায়েন্স আমরা জানি যে এভিডেন্স যেটা পাবো, আমি যে প্রমাণটা পাবো সেটা নিয়ে সে গবেষণা করে, যে এভিডেন্সটা কার মানে ঠিক ছিল কিনা, বা এটা কি ভিকটিমের নাকি যে দোষ করছে বা যে অপরাধী তার, সাসপেক্টের আর কি। তো এটার ফাংশন কী আছে, এটা কী ফাংশন, মানে কী কাজে আমরা এটা ইউজ করতে পারি ফরেনসিক সায়েন্সটা? ফার্স্ট অফ অল, আমরা একটা এভিডেন্সকে বা একটা প্রমাণকে, এভিডেন্সকে ক্রাইম বা ক্রিমিনাল বা ক্রাইম, এই দুইটার সাথে লিঙ্ক করি। কিভাবে লিঙ্ক করি? ফার্স্ট অফ অল, আমরা এভিডেন্স ব্যবহার করার মাধ্যমে সাসপেক্ট, মানে যে আমরা ধারণা করতেছি তার সাথে ক্রাইমের যোগসংযোগ খুঁজে বের করতে পারি, ঠিক আছে? ল্যাবরেটরি ইকুইপমেন্ট ব্যবহার করার মাধ্যমে, মনে করো যে তুমি ধারণা করতেছো যে মিস্টার এক্স এই কাজটা করছে, তোমার কাছে একটা এভিডেন্স আছে, এই এভিডেন্সটা তুমি ল্যাবরেটরিতে পাঠাবা, ল্যাবরেটরি প্রমাণ করে দেখলো যে মিস্টার এক্সের সাথে এই এভিডেন্সটা মিলে যাচ্ছে, তখন কিন্তু আমরা বলতে পারি যে মিস্টার এক্সই হচ্ছে এই দোষটা করছে। অর্থাৎ ফরেনসিক সায়েন্স ব্যবহার করে আমরা এভিডেন্সের সাথে সাসপেক্টের সাথে ক্রাইমকে, এই তিনটা জিনিসকে কানেক্ট করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে কি মোটামুটি ফরেনসিক সায়েন্সের একটা ফাংশন। আরেকটা ফাংশন হতে পারে আমরা প্রোটেকশন অফ দ্য ইনোসেন্ট করতে পারি। প্রোটেকশন অফ দ্য ইনোসেন্ট কী করতে পারি? একটা লোক, মনে করো একটা লোককে পুলিশ ধরছে, তার পকেটে ছোটো সাদা গুলির মতো কিছু পাওয়া গেছে, গুলির মতো যে ওষুধের মতো আর কি, ছোটো গুলি বলে এগুলো পাওয়া গেছে। এখন পুলিশ ধারণা করতেছে যে এটা হচ্ছে কোনো একটা মাদক, কিন্তু ওই লোকটা বলতেছে যে না ভাই, এটা মাদক না, এটা ভিটামিনের ট্যাবলেট, ঠিক আছে? এখন তুমি কিভাবে প্রমাণ করবা? বা এখন আমরা যদি জিনিসটাকে ল্যাবরেটরিতে পাঠাই বা ফরেনসিক সায়েন্সের হেল্প নেই, ফরেনসিক সায়েন্স ল্যাবের হেল্প নেই, তাহলে সে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে না, এটা আসলে ভিটামিনের ট্যাবলেট, তার মানে কিন্তু লোকটা যে ইনোসেন্ট তাকে কিন্তু আমরা পেয়ে গেলাম, নাহলে কিন্তু পুলিশ তাকে ধরে একদম অবস্থা খারাপ করে দিতে পারতো। তাহলে কিন্তু এই হচ্ছে একটা কথা। আর আরেকটা জিনিস যেটা এই ফরেনসিক সায়েন্স ল্যাবটা কিসে হেল্প করে, আমাদের ল এনফোর্সমেন্ট যে এজেন্সিস আছে তাদেরকে হেল্প করে। কি হেল্প করে? পরবর্তীতে কোনো ফিজিক্যাল এভিডেন্স যদি আমি পাই, এই ফিজিক্যাল এভিডেন্সটারে কীভাবে পুলিশ কারেক্ট করবে, কীভাবে খুঁজবে, মানে ফার্স্ট হচ্ছে ফাউন্ড, কীভাবে খুঁজবে, কীভাবে কারেক্ট করবে, কীভাবে প্রিজার্ভ করবে, কীভাবে ডেলিভার করবে,
টু দ্য ল্যাবরেটরি, মানে ফরেন্সিক ল্যাবরেটরিতে তো আমাদের এভিডেন্সটা আগে পাঠাইতে হবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো পাঠানোর আগে পুলিশকে তো আমাদেরকে হেল্প করতে হবে খুঁজে বের আমরা তো আর যারা ফরেন্সিক ল্যাবরেটরিতে কাজ করে বা ফরেন্সিক ডক্টর বা ফরেন্সিক প্যাথোলজিস্ট, এরা তো যা খুঁজবে না। পুলিশ একটা এভিডেন্স পাবে, সেইটা কীভাবে খুঁজবে, কীভাবে কালেক্ট করবে, কীভাবে প্রিজার্ভ করবে, কীভাবে ডেলিভারি করবে টু দ্য ফরেন্সিক ল্যাব, এই কাজটা শিখাবেও ফরেন্সিক সায়েন্স। ওকে, এই হচ্ছে মোটামুটি ফরেন্সিক সায়েন্স বা ফরেন্সিক সায়েন্স ল্যাব রিলেটেড কথাবার্তা, এর থেকে বেশি লাগবে না। আর এই যে আবারও বললাম যে যেহেতু সব তথ্যগুলো লেখা সম্ভব হচ্ছে না, কথাগুলো খুব সুন্দর করে শুনবে এবং আমি পরবর্তীতে তোমাদের এটা নোট প্রোভাইড করে দিব। ওকে, এবার আমরা পরের টপিকে যাই, উইচ ইজ লোকার্ডস প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ। এখন এই ঘটনাটা বা এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আসলে দিয়েছিলেন একটা ফ্রেঞ্চ সায়েন্টিস্টের নাম কি? লোকার্স যেহেতু, তাই তার নাম কিন্তু হবে লোকার্ড। তার ফুল নাম কি? এডমন্ড লোকার্ড। তো এই এডমন্ড লোকার্ড কিন্তু খুব নাম করা একজন ব্যক্তি ছিল। তোমরা যদি এর নিয়ে গবেষণা করো তাহলে জানতে পারবা যে এর কিন্তু শার্লক হোমস অফ ফ্রান্স বলা হতো, শার্লক হোমস অফ ফ্রান্স। ওকে, তাহলে সে কী করছিল এমন, বা সে কী বলছিল? এই লোকার্স প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ এই কথাটা কী বোঝায় এই জিনিসটা খেয়াল করো। মনে করো আমি এ হচ্ছে একটা বস্তু এবং এই হচ্ছে একটা বস্তু, রাইট? এই দুটা বস্তু যদি কখনো সংস্পর্শে আসে, অর্থাৎ এই দুটো বস্তু যদি কখনো সংস্পর্শে আসে, তাহলে যেটা হবে, এই বস্তুটার গায়ে ওই বস্তুটার কিছু জিনিস লেগে থাকবে এবং অন্য বস্তুটার গায়েও ওই বস্তুর কোনো না কোনো কিছু লেগে থাকবে। তার মানে ইংরেজিতে যদি বলি, when any two objects come into contact there is always transfer of material from each object on other। তুমি যদি এই বস্তুটাকে এই বস্তুর সাথে কন্ট্যাক্টে আনো, তাহলে ওর থেকে কিছু মেটেরিয়াল ওর মধ্যে যাবে আর ওর থেকে কিছু মেটেরিয়াল ওর মধ্যে যাবে। এই যে জিনিসটা গেল, এই জিনিসটাকে বলে হচ্ছে লোকার্স এক্সচেঞ্জ প্রিন্সিপাল বা লোকার্স প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ। তাহলে এই জিনিসটা আসলে আমাদের ফরেন্সিকে কি হেল্প করতেছে? যদি কোনো ক্রিমিনাল কোনো কিছু কখনো ধরে, একটা ক্রিমিনাল যখন ক্রাইম করবে অবশ্যই সে কিছু জায়গায় টাচ করবে। সে যেটা টাচ করবে, যে ও যেখানে যাবে, যেটা টাচ করবে, সব কিছুই তার বিরুদ্ধে একটা সাইলেন্ট এভিডেন্স হিসেবে কাজ করবে। যেমন সে যদি যে কোনো কিছু ছোঁয়, তার মানে সে সেখানে ফিঙ্গারপ্রিন্ট রেখে আসবে। সে যেহেতু চলাফেরা করবে, অবশ্যই সে ক্রাইম করতে হলে ক্রাইম সিনে হেঁটে হেঁটে যাবে, রাইট? তো সেক্ষেত্রে সে ফুটপ্রিন্ট রেখে আসবে। তারপরে কোনো কারণে তার মাথার চুল রেখে আসতে পারে, চুল পড়ে যেতে পারে। তারপরে তার জামা কাপড় থেকে হয়তো কোনো, সে যখন যাচ্ছিল তখন কোনো একটা গুণা বা কোনো কিছুতে বেঁধে তার জামার একটু অংশ রয়ে গেল, এটা কিন্তু তার বিরুদ্ধে একটা হচ্ছে প্রুফ হিসেবে কাজ করবে, এভিডেন্স হিসেবে কাজ করবে। তারপরে ধরো একটা লোকে খুন করতে গেল, এখন ওই লোকটার সাথে ধস্তাধস্তি হয়েছে। এখন ধস্তাধস্তি হওয়ার ফলে দুইজনই আহত হয়েছে। এখন যে ব্যক্তি খুন করতে গেল বা যে খুনি, তারও একটু ব্লাড পড়লো, সেই ব্লাডটা কিন্তু ক্রাইম সিনে রয়ে গেল। এখন এই ব্লাডটাও কিন্তু তার বিরুদ্ধে একটা এভিডেন্স হিসেবে কাজ করতে পারে। বুঝতে পারছো? তার মানে সে যখনই কোথাও যাবে, সব কিছুতেই তার একটা হচ্ছে প্রুফ হিসেবে কাজ করবে। ওকে, এরপরে আচ্ছা, এখন এখানে মেইন বিষয়টা কি? মেইন বিষয় যেটা হচ্ছে, এই যে একটা মানুষ যে সেখানে গেল, সে কিন্তু কোনো মানে মন গড়া কিছু না, এটা কিন্তু একটা অ্যাকচুয়াল এভিডেন্স হিসেবে কাজ করবে। অ্যাকচুয়াল এভিডেন্স, এই যে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কিন্তু একটা অ্যাকচুয়াল এভিডেন্স। আর এটা একটা অ্যাকচুয়াল এভিডেন্স প্লাস এটা ফিজিক্যাল এভিডেন্স, এটা অবশ্যই থাকবে। এবং যদি থাকে থাকা মানে, যদি এই এভিডেন্সটা পাওয়া যায়, থাকা মানে অবশ্যই ক্রাইম হয়েছে, মানে একটা অবশ্যই ক্রাইম হয়েছে, এইটা আমাদেরকে ধরে নিতে হবে। এখন মনে করো মিস্টার এক্স আয়শা বলল যে সে দেখছে মিস্টার ওয়াইকে মিস্টার জেড খুন করছে। এখন এই যে মিস্টার এক্স কথাটা বললো মিস্টার জেডকে ফাঁসানোর জন্য, সেটা কিন্তু এখন এই মিস্টার এক্স যে কথাটা বলছে, এটা কিন্তু একটা আই উইটনেস হতে পারে। মানে মিস্টার এক্স হচ্ছে একটা আই উইটনেস, মানে সে বলতেছে যে সে দেখছে। কিন্তু এমনও তো হইতে পারে যে মিস্টার এক্স যেটা দেখছে সেটা আসলে দেখেই নেই, সে আসলে মিস্টার জেডকে ফাঁসানোর চেষ্টা করতেছে, এমনও তো হইতে পারে। তাই আই উইটনেসও কিন্তু মাঝে মধ্যে রং হইতে পারে। কিন্তু এই যে ফিজিক্যাল উইটনেসগুলো, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, এই জিনিসগুলো কিন্তু কখনো ভুল হইতে পারে না। ফিজিক্যাল এভিডেন্স কখনোই ভুল হইতে পারে না।
বা ফিজিক্যাল এভিডেন্স কখনো ওইখান থেকে চইলেও যাইতে পারে না, মানুষজন সেটার রং ইন্টারপ্রিটেশন করতে পারে, যার কারণে কিন্তু আমাদের যে কেসটা সেটা অন্যদিকে ঘুরে যায়। এখানে লোকার্স প্রিন্সিপাল যখন আমরা পড়ি তখন একটা স্পেশাল লাইন এখানে বলে যে লার্জ নাম্বার অফ ক্রিমিনালস এসকেপ বিকজ দ্য ফিজিক্যাল এভিডেন্স ইজ নট ফুললি আন্ডারস্টুড। অর্থাৎ আমরা এই যে ফিজিক্যাল যে এভিডেন্সগুলো, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় ক্রিমিনাল যখন ক্রাইম করতে যায় তখন সে রেখে আসে, এইগুলো আমরা খুঁজে পাই না। ফার্স্ট অফ অল আমরা খুঁজে পাই না দেখা অনেক পরিমাণ ক্রিমিনাল পার পাওয়া যায়। অনেক সময় আমরা খুনি ধরতেই পারি না, কারণ আমরা ভালো মতো ওইখানে খুঁজেই দেখিনি। অবশ্যই উনি কিছু না কিছু রেখে আসছে, ঠিক আছে? এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা মনে করি যে ল্যাবরেটরিতে নেগেটিভ রেজাল্ট আসছে, ল্যাবরেটরি বলতেছে যে না, এমন কোনো কিছু আমি কিছু পাই নাই। অ্যাকচুয়ালি না পাওয়ার কারণ হচ্ছে আমরা ভালো মতো খুঁজেই দেখি না, আমাদেরকে ভালো মতো সব খুঁজে দেখতে হবে। এটা হলো গিয়ে মেইন কথা এখানে। লোকার্স প্রিন্সিপাল থেকে আমাদের এত আর ডিটেলস পড়ার দরকার নেই, মেইনলি প্রিন্সিপালটা জানতে চায়। আর কি হতে পারে আমি যদি বলি, এটা এক্সাম্পল কি হতে পারে, মনে করো একটা মানুষ রেপ করছে, ওকে? এখন রেপের যে ভিকটিম, সেই ভিকটিমের বডিতে যদি সেমিনাল স্টেইন পাওয়া যায় বা সিমেন বা স্পার্মের দাগ পাওয়া যায়, তাইলে কি তুমি অবিশ্বাস করতে পারবা যে ক্রাইমটা হয় নাই? অবশ্যই তুমি অবিশ্বাস করতে পারবে না। তারপরে যে রেপিস্ট, তার পিউবিক হেয়ার কিন্তু আমরা পাইতে পারি, আমরা ওই ভিকটিমের বডিতে পাইতে পারি। তারপরে যদি যাকে রেপ করা হয়েছে সে যদি ওই রেপিস্টের গা হাত পা খামচানোর চেষ্টা করে, তখন কিন্তু যে ভিকটিম তার নখের নিচে নেল স্ক্র্যাপিংস পেতে পারি। ওই নেল স্ক্র্যাপিংসে কিন্তু আমরা যে হচ্ছে র্যাপিস্ট তার কিন্তু স্কিনের টুকরা পাবো আমরা। তারপরে ক্লদিংস পাইতে পারি। তারপরে মনে করো যে রেপিস্টের কোনো ভেনেরিয়াল ডিজিজ ছিল, অর্থাৎ তার মনে করো গনোরিয়া ছিল বা এইডস ছিল, সেটা কিন্তু ভিকটিমের বডিতে চলে যেতে পারে, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে ব্লাড, যেমন ওই যে একটু আগে তোমাকে বললাম যে ধস্তাধস্তি হয়েছে দুজনের মধ্যে, দুজনেরই ব্লাড, অর্থাৎ ভিকটিমের ব্লাড অ্যাসিলেন্টের বডিতে পাওয়া যেতে পারে, অ্যাসিলেন্টের ব্লাড আবার ভিক্টিমের বডিতে পাওয়া যেতে পারে, ভাইস ভার্সা হতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই লোকার্স প্রিন্সিপাল থেকে আসলে এটাই বোঝায় যে যখন দুইটা অবজেক্ট বা দুইটা পার্সন ইন কন্ট্যাক্টে আসে, তারা নিশ্চয়ই একে অপরকে কিছু না কিছু বস্তু তাদের মধ্যে আদান প্রদান হয়। এটা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হইতে পারে, আবার বড় জিনিস তো হইতেই পারে, ওকে? আচ্ছা, এরপরের টপিক হচ্ছে আমাদের ট্রেস এভিডেন্স। এখন ট্রেস এভিডেন্স জিনিসটা কি? ট্রেস মানে হচ্ছে অনেক ক্ষুদ্র, আর এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ। এই ট্রেস এভিডেন্সের সংজ্ঞা হচ্ছে, আমরা একটা বই আছে, অপূর্ব নন্দীর একটা ফরেন্সিকের বই আছে, অপূর্ব নন্দী। তো ওনার বইয়ের একটা সংজ্ঞা আমরা নর্মালি পড়ি, কিন্তু ট্রেস এভিডেন্সের সংখ্যা হিসেবে অপূর্ব নন্দীর বইয়ের একটা সংজ্ঞা পড়ি। যদিও অপূর্ব নন্দীর বইয়ে ট্রেস এভিডেন্সের কোনো স্পেসিফিক করে বলে নাই যে এটা ট্রেস এভিডেন্সের কোনো সংজ্ঞা কিন্তু অপূর্ব নন্দীর বইয়ের ভিতরে নাই। তুমি যদি অপূর্ব নন্দীর ফরেন্সিক বইটা পড়তে যাও, তাহলে দেখবা যে ওই যে 5th চ্যাপ্টারটা, খুব সম্ভবত 5th চ্যাপ্টারের একদম শুরুতে একটা লাইন লেখা আছে যে materials sometimes contaminated with other materials come to tremendous help in medico legal and other forensic investigation. এইটারই অনেক জায়গায় ট্রেস এভিডেন্স বলে চালাই দেওয়া হইতেছে, বাট ট্রেস এভিডেন্স কিন্তু আসলে এটা না। অনেকে এটা ট্রেস এভিডেন্স বলে চালাই দেয়, কারণ এটা মেন বই আসলে ওরকম সংজ্ঞা পাওয়া যায় না। তো একটা বই আছে ফরেন্সিকের, সেটা হচ্ছে ক্রিমিনালিস্টিক্স বাই রিচার্ড সেফারস্টেইন। এই যে ফরেন্সিকের একটা ইন্টারন্যাশনাল বই আছে, এই ইন্টারন্যাশনাল বইয়ে ট্রেস এভিডেন্সের অনেক সুন্দর একটা ডেফিনেশন আছে। সেটা হচ্ছে ট্রেস এভিডেন্স ইজ এ ফিজিক্যাল এভিডেন্স দ্যাট ইজ ফাউন্ড ইন স্মল বাট মেজারেবল অ্যামাউন্ট অ্যান্ড ক্যান বি ট্রান্সফার্ড ডিউরিং কন্ট্যাক্ট বিটুইন পার্সন, অবজেক্টস অ্যান্ড প্লেসেস। আমি তোমাকে নোটের মধ্যে খুব সুন্দর করে এই ডেফিনেশনটা দিয়ে দিব। ট্রেস এভিডেন্সের ওই যে ডেফিনেশনটা, যেটা হচ্ছে অপূর্ব নন্দীর বইয়ের যে ফার্স্ট লাইন, এইটা ব্যবহার না করাই ভালো, কারণ এটা আসলে পুরোপুরি ট্রেস এভিডেন্সকে সংজ্ঞায়িত করতে পারে না, কারণ এই যে স্মল অ্যামাউন্টে থাকবে মেইনলি, এটা কিন্তু কোথাও বলে নাই সে। তো আমরা এই যে ক্রিমিনালিস্টিক্স বইয়ের সংজ্ঞাটা পড়তে পারি যে ট্রেস এভিডেন্স ইজ এ ফিজিক্যাল এভিডেন্স দ্যাট ইজ ফাউন্ড ইন স্মল বাট মেজারেবল অ্যামাউন্টস অ্যান্ড ক্যান বি ট্রান্সফার্ড ডিউরিং কন্ট্যাক্ট বিটুইন পার্সন, অবজেক্ট অ্যান্ড প্লেসেস, ওকে? আচ্ছা, এই হচ্ছে গিয়ে ট্রেস এভিডেন্সের মেইন সংজ্ঞা। তাহলে ট্রেস এভিডেন্সের এক্সাম্পল কী হতে পারে?
দেখো ট্রেস এভিডেন্সের এক্সাম্পল হিসেবে কী কী হতে পারে, আমরা অনেক কিছু বলতে পারি। ব্লাড হইতে পারে, সিমেন হইতে পারে, স্যালাইভা হইতে পারে, ইউরিন হইতে পারে, মিল্ক হইতে পারে, ভ্যাজাইনাল সিক্রেশন হইতে পারে, ফিসেস হইতে পারে, তারপরে অন্যদিকে হেয়ার হইতে পারে, নেইল হইতে পারে, ফাইবার অফ ক্লথস হইতে পারে, ঠিক আছে, ফাইবার অফ ক্লথস হইতে পারে, তারপরে কি হইতে পারে, আর ফিঙ্গারপ্রিন্ট হইতে পারে, ফুটপ্রিন্ট হইতে পারে, টায়ার মার্কও কিন্তু হইতে পারে, টায়ার মার্ক। ওকে, টায়ার মার্ক কিন্তু খুবই, মনে করো যে অনেক সময় দেখা যায় না, কিন্তু আমরা এটা বের করতে পারবো আলটিমেটলি। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি স্ট্রেস এভিডেন্স রিলেটেড কথাবার্তা। ট্রেস এভিডেন্স আমরা আসলে জাস্ট এখান থেকে এতটুকুই পড়বো। পরবর্তীতে আমরা ট্রেস এভিডেন্সের ভিতরে যা যা পড়লাম, যেমন ব্লাড, সিমেন, ওকে, হেয়ার, এইসব নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা যাই হচ্ছে ব্লাডে। ওকে ওকে ব্লাড। এখন ব্লাড জিনিসটা কি আমরা সবাই জানি, ব্লাড হচ্ছে একটা লিকুইড কানেকটিভ টিস্যু। এখন ব্লাডের কম্পোজিশন, তারপরে হচ্ছে ব্লাডের ভিতরে কী কী আসে না আসে, এইগুলো তোমরা আমার থেকে ভালো জানো, ফিজিওলজিতে পড়ে আসছো। কানেকটিভ টিস্যু, ব্লাড হচ্ছে একটা লিকুইড কানেকটিভ টিস্যু। তাহলে এটাকে যদি সুন্দরভাবে বলি, তাহলে কি, ব্লাড ইজ এ লিকুইড কানেকটিভ টিস্যু কম্পোজড অফ প্লাজমা অ্যান্ড কর্পাসেলস। এখানে এখন তাহলে কি আছে এর মধ্যে, একটা আছে প্লাজমা পোর্শন আর একটা হচ্ছে আমার সেলুলার পোর্শন। সেলুলার পোর্শনের ভিতরে আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লাটিলেট আছে, ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট। তারপরে হচ্ছে ডাব্লিউবিসির ভিতরে কি আছে, ডাব্লিউবিসির ভিতরে গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। এরপরে আবার গ্র্যানুলোসাইটের ভিতরে কি আছে, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল। গ্র্যানুলোসাইট মানে হচ্ছে দানাদার। এখন দানাদারগুলো ফিল করা যায়, তাই যাদের নামে লাস্টে ফিল আছে তারা হচ্ছে গ্র্যানুলোসাইট। আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। আশা করি এগুলো তোমরা সবাই পারো, এগুলো নিয়ে আর বদার করলাম না। এরপরে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ব্লাড গ্রুপ খুব সম্ভবত 43টার মতো আছে এখন পর্যন্ত। তার মধ্যে আমাদের শিখতে হবে মেজর কোনগুলো আছে। মেজর আছে 3টা, এবিও, আরএইচ আর এমএন, ঠিক আছে। তার মধ্যে আরও যদি বলি স্পেসিফিক্যালি এবিও আর আরএইচ, আমরা জানি সবাই আমরা এটা ব্যবহার করি। আর মাইনর কিছু ব্লাড গ্রুপ আছে, অনেক মাইনর ব্লাড গ্রুপ আছে, তাই তুমি অল্প কটা নাম মনে রাখতে পারো। যেমন মেইন যেগুলো, যেমন কেলি বা কেলি, ডাফি, তারপরে হচ্ছে এমএনএস, এই 3টা মনে রাখলেই হয়, এর থেকে বেশি দরকার হয় না। আচ্ছা, এখন আমরা ব্লাড গ্রুপিং করি না, এই যে আমরা ব্লাড গ্রুপিং করি, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা ক্লাব করছো, তারা এই যে 3টা জিনিস নিয়ে আমরা যে একটা ব্লাড টেস্ট করি, এ পজিটিভ না বি পজিটিভ বের করি, সেখান থেকে আমরা এবিও আর আরএইচ দুইটাই কিন্তু বের করতে পারতেছি। তাহলে এই যে টেস্টটা আমরা করি, যে 3টা অ্যান্টিবডি নিয়ে, অ্যান্টি এ, অ্যান্টি বি আর অ্যান্টি ডি, তো এই টেস্টের মেথডটার নাম কি? এটা একটা কিন্তু সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে স্লাইড অ্যাগ্লুটিনেশন মেথড। স্লাইড অ্যাগ্লুটিনেশন মেথড, এই মেথডটার নাম মাঝে মাঝে জিজ্ঞেস করে। আচ্ছা, এখন তুমি যদি এই ব্লাড স্টেইন, এই চ্যাপ্টারটা খোলো, রেড্ডির ব্লাড স্টেইন, তাহলে এর মধ্যে তুমি সবার ফার্স্টে ওখানে তোমার কিছু ফার্স্ট পেজে খুব সম্ভবত বাম দিকে নিচের দিকে আসে হচ্ছে ব্লাডের মতো দেখতে আর কি কি জিনিস পাওয়া যায়। ব্লাড স্টেইন বা রক্তের দাগ, তুমি অন্য কোন কোন জিনিস দেখে বুঝতে পারো মানে ওটা রক্ত হতে পারে বা রক্তের মতো দেখতে, এমন কি কি আছে? সবার ফার্স্টে তুমি বলতে পারো রাস্ট স্টেইন বা জংয়ের যে দাগটা আছে না, জং পড়ার দাগ, ওটা কিন্তু কাইন্ড অফ ব্লাডের মতো। এরপর সিনথেটিক ডাই স্টেইন বলতে পারো। সিনথেটিক ডাই কি, মানে কৃত্রিম রং যেগুলো আছে। এরপর আছে মিনারেল স্টেইন। এখন এই মিনারেল স্টেইনের মধ্যে কি কি হইতে পারে? আয়রন অক্সাইড হইতে পারে, তারপরে রেড লেড হইতে পারে, লেড যে সীসা, যেটা রেড লেড। ভার্মিলিয়ন আছে না, ওই যে সিঁদুর যেটা, ওইটার স্টেনও কিন্তু হতে পারে, ওটা কিন্তু খুব সম্ভবত রেড লেডটাকেই বোঝায়। তারপরে রেড সালফাইড অফ মার্কারি, এই 3টা জিনিস হতে পারে। তারপর হতে পারে ভেজিটেবল স্টেইন, সবজির দাগ। এখন সব সবজির দাগ কি লাল? টমেটোর দাগ কিন্তু কখনোই ভাই রক্তের মতো হবে না, যদিও কালার লাল। তাহলে 2টা জিনিস আছে খুব সম্ভবত, মালবেরি আর হচ্ছে গুজবেরি, এই 2টার কিন্তু রক্তের মতো লাল কালারের স্টেইন ওরা দেয়। এছাড়া ওই যে আদার স্টেইনের মধ্যে আমি পেতে পারি গ্রিজ, টার, রেজিন, ওকে, পিচ, এইগুলার কিন্তু দাগ কাইন্ড অফ রক্তের মতো হতেও পারে। আচ্ছা, এখন মনে করো ওটা রক্ত নাকি অন্য কিছু, সেইটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বের করবো যে এটা কি রক্ত ছিল নাকি অন্য কিছু ছিল। একটা ক্রাইম সিনে তুমি গেছো এবং একটা কাপড়ের উপরে তুমি একটা দাগ দেখতে পাইছো, দেখে মনে হচ্ছে রক্তের দাগ। এখন রক্ত কিনা সেটা তুমি আসলে কিভাবে বের করো? সবার প্রথমে তোমাকে দেখতে হবে, আচ্ছা সবার প্রথমে আমি আরেকটা জিনিস বলি, কিভাবে তুমি ব্লাডটাকে কালেক্ট করবা। মানে একটা কাপড়ে
রক্ত পড়ে আছে বা তুমি কালেক্ট করবা কেমন, সবার ফার্স্টে তুমি যেটা করবা, যদি যদি এমন হয় যে এমন একটা সারফেসের মধ্যে তুমি দাগটা পাচ্ছ যে সারফেস থেকে বোঝা যেতেছে যে এই সারফেসে আমরা সোয়াপ করতে পারবো। সোয়াপ করতে পারলে আমরা একটা কটন সোয়াপ নিব, কটন বাডের মতো একটা জিনিস নিব। এই কটন বাডের মাথাটাকে আমি নর্মাল স্যালাইন বা এমন কিছু দিয়ে ভেজাবো। ভেজানোর পরে আমি এই যে এইখানে ধরো রক্ত লেগে আছে, এইখানে কটন বাডটা ধরবো, একটু ঘষাঘষি করলে দেখবো যে ওইটার মধ্যে এই যে কটন বাডের মধ্যে রক্তটা চলে আসছে, দেন আমরা ওটাকে কালেক্ট করব। তারপরে যদি সেটা কোনো মেটালিক পদার্থের মধ্যে থাকে, মনে করো যে একটা টিনের উপরে তুমি দেখলে যে একটা রক্তের ছাপ বা কোনো একটা স্টিলের প্লেটের উপরে, তখন অনেক দিন হয়ে গেছে, তখন সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। তখন তুমি করবো কি, ওটা স্ক্র্যাপ করবা, স্ক্র্যাপিং, ঘষা ওটা নিবা, স্ক্র্যাপিং করে নিবা। তারপর যদি কাপড়ের উপরে থাকে, ক্লজের উপরে থাকলে তুমি কী করবা, ওই পুরা কাপড়টার ওই যেখানে রক্তটা আছে ওইখান থেকে একটু পিস তুমি কেটে নিয়ে যাবা। এই হচ্ছে স্যাম্পল কালেকশন, এইভাবে স্যাম্পল কালেক্ট করতে হবে। আর যদি তুমি কোথাও লিকুইড ব্লাড পাও, একদম সরাসরি লিকুইড ব্লাড, তাহলে তুমি পিপেট ব্যবহার করবা। আচ্ছা, এই যে পিপেট আশা করি সবাই চিনো, ওই যে পড়ছো, বায়োকেমিস্ট্রি যারা ল্যাব করছো তারা অবশ্যই চিনবা। বায়োকেমিস্ট্রি পরীক্ষা যারা পাশ করে, অবশ্যই পাশ করবা তোমরা, তো বায়োকেমিস্ট্রিতে অবশ্যই এটা পড়ছো। ওকে, তাহলে সবার ফার্স্টে আমরা দেখবো যে আমি যে দাগটা পাইছি, আমি তো এখন স্যাম্পল তো আমি কালেক্ট করে ফেলছি, রাইট? তাহলে এখন আমি কিভাবে টেস্ট করবো, কী টেস্ট করবো, সেই টেস্টগুলো আমরা একটু জানার চেষ্টা করি। সবার ফার্স্টে আমি দেখবো হচ্ছে, আমি নেকেড আই এক্সামিনেশন করবো। খালি চোখে দেখে বোঝার চেষ্টা করব। তাহলে কি দেখব, দেখতে কেমন, ভিসকাস কিনা, তাজা হলে তো অবশ্যই দেখতে হবে যে ভিসকাস কিনা। তারপরে রং কেমন, ওই তো দেখতে কেমন আর কি, ডার্ক রেড বা ব্ল্যাকিশ কালার হবে, ঠিক আছে? ওকে, তারপরে 2 নম্বর পয়েন্ট আমি যেটা পাবো সেটা হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন। আমি কেমিক্যাল এক্সামিনেশন করবো। এই এক্সামিনেশনগুলোর মোটামুটি নাম জানলেই হয়, এগুলো এত ডিপলি পড়তে হয় না, তবে নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পড়তে হয়। রেড্ডির মধ্যে জাস্ট 2টা টেস্টের নাম বলা আছে, এক হচ্ছে বেনজিডিন টেস্ট, আর বলা আছে ফেনফথেলিন বা ক্যাসেল মেয়ার টেস্ট। এই 2টার কথা খালি রেডিতে বলা আছে। এছাড়া তুমি বায়োকেমিস্ট্রিতে আমরা পড়ছিলাম একটা টেস্টের নাম অর্থোটোলিডিন। তোমরা কিন্তু এই টেস্টের নামও বলতে পারো কেমিক্যাল টেস্টের মধ্যে। আচ্ছা, এরপরে আর কোন কোন টেস্ট আছে? এরপরে একটা টেস্ট বলতে পারো তুমি মাইক্রোস্কোপিক টেস্ট কি, মাইক্রোস্কোপের নিচে যায় দেখবো। তো মাইক্রোস্কোপিক টেস্টে আমরা যদি আরবিসি দেখতে পাবো, ইনট্যাক্ট আরবিসি দেখতে পাবো, বুঝছো? তাহলে আমরা বুঝতে পারবো যে এটা রক্ত ছিল, ঠিক আছে? ইনট্যাক্ট আরবিসি দেখতে পারবো। ওকে, এছাড়া আরও কিছু টেস্ট আছে, যেমন মাইক্রোকেমিক্যাল টেস্ট বলতে একটা টেস্ট আছে, এইটার কিন্তু আরেকটা নাম হচ্ছে ক্রিস্টাল টেস্ট। কারণ কি কারণ কি এইটা কিন্তু আমাকে ভাই জিজ্ঞেস করছে যে মাইক্রোকেমিক্যাল টেস্টের নাম বলো। এদেরকে কিন্তু অনেক সময় কনফার্মেটরি টেস্টও বলা হয়। আচ্ছা, এটা কিসের উপর বেস করে এই টেস্টটা হয়েছে, কিসের উপর বেস, এটা বেসটা কি আসলে? এটা হচ্ছে হিম পোর্শন অফ হিমোগ্লোবিনের যে হিম পার্টটা আছে না, এই হিম পার্টটার উপরে বেস করে এই টেস্টটা আমরা করি। তাহলে এই যে হিম পোর্শনটা আছে, এটা রিয়েজেন্টের সাথে রিয়েক্ট করার মাধ্যমে একটা ক্রিস্টাল ফর্ম করে, তাই একে মাইক্রোকেমিক্যাল টেস্ট বা ক্রিস্টাল টেস্টও বলা হয়। তাহলে 2টা টেস্ট আছে, একটা হচ্ছে টেকমেন্স টেস্ট, বানানটা তোমরা দেখে নিবা, TEICHMENS, টেকমেন্স টেস্ট, অথবা এটাকে হেমিন ক্রিস্টাল টেস্টও বলে, আবার আরেকটা আছে হেমোক্রোমোজেন টেস্ট, এইটাকেই খুব সম্ভবত তাকায়ামা রিয়েজেন্ট টেস্টও বলে। এটা কিন্তু আমাকে পরীক্ষার সময় জিজ্ঞেস করছে যে হোয়াট আর দ্য কনফার্মেটরি টেস্ট অর ক্রিস্টাল টেস্ট অফ ব্লাড। ওকে, আচ্ছা, এরপরে আর কি এক্সামিনেশন আছে, আমরা এই যে এক্সামিনেশনগুলো এগুলো রেডি থেকে পড়বো। তো স্পেকট্রোস্কোপিক টেস্ট আছে, স্পেকট্রোস্কোপিক টেস্টে আমরা কি করি জানো? এই স্পেকট্রোস্কোপিক টেস্টে কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ডেলিকেট অ্যান্ড রিলায়েবল। এটা হচ্ছে সবচেয়ে রিলায়েবল ব্লাড, মানে এটা কি ব্লাড কি না এটা বোঝার জন্য সবচেয়ে রিলায়েবল টেস্ট হচ্ছে স্পেকট্রোস্কোপিক টেস্ট। আচ্ছা, এটা ইভেন লেস দেন 0.1 মিলিগ্রাম ব্লাড দিয়েও করা সম্ভব। অনেক ক্ষুদ্র পরিমাণ ব্লাড দিয়া কিন্তু আমরা এই টেস্টটা করতে পারি। কিন্তু এটা ঝামেলাটা কি জানো, স্পেকট্রোস্কোপ যন্ত্রটা লাগে। আচ্ছা, এরপরে আর কি টেস্ট আছে? সেরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে সেরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি একটা এক্সামিনেশন বলি, তাহলে সেটা হচ্ছে প্রিসিপিটিন টেস্ট।
প্রিসিপিটিন টেস্ট। এখন এই প্রিসিপিটিন টেস্টটা একবার পরীক্ষায় আসছিল রিটেনে, যেহেতু এই প্রিসিপিটিন টেস্টটা একবার রিটেন পরীক্ষায় আসছে, তাই এইটা কিন্তু আমাদেরকে একটু ভালো মতো বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। সবার ফার্স্টে একটা কথা বলি, আমাদের যে হিউম্যান ব্লাড আছে, এই হিউম্যান ব্লাডের মধ্যে অসংখ্য পরিমাণ প্রোটিন আছে। এই প্রোটিনগুলা হিউম্যানের জন্য স্পেসিফিক, মানে শুধুমাত্র মানুষের বডিতেই এই প্রোটিনগুলো পাওয়া যায়। তাইলে এখন কোনো একটা অন্য অ্যানিমালের যে ব্লাড আছে, সেই ব্লাডের মধ্যে যে প্রোটিন আছে আর আমাদের ব্লাডের মধ্যে যে প্রোটিন আছে, দুইটা কিন্তু অবশ্যই আলাদা। তো কখনো যদি হিউম্যান ব্লাডের হিউম্যান ব্লাড থেকে তুমি সিরাম আলাদা করলা, এই সিরামের মধ্যে কিন্তু প্রোটিনগুলো আছে। এই সিরামটাকে যদি তুমি অ্যানিমালের ব্লাডের মধ্যে দিয়ে দাও, তাহলে হিউম্যানের যে প্রোটিনগুলো, সেগুলো কিন্তু অ্যানিমালের জন্য একটা ফরেন বডি হিসেবে কাজ করবে, বা এটা কিন্তু একটা অ্যান্টিজেনিক প্রপার্টি বা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। তাইলে অ্যানিমালের ব্লাড কিন্তু এটাকে খারাপভাবে নেবে এবং সে কিন্তু এটাকে নিজের জিনিস মনে করবে না। তাহলে অবশ্যই সে এই প্রোটিনগুলোকে ধ্বংস করার জন্য নিজের বডিতে অ্যান্টিবডি ফর্ম করবে, এই প্রোটিনগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্ম করবে। এই যে অ্যান্টিবডিগুলো ফর্ম হয়েছে না অ্যানিমালের বডিতে, এই অ্যান্টিবডিগুলোকেই বলে প্রিসিপিটিনস বলে। এখন তোমার কাছে, তুমি যদি এই অ্যানিমালের ব্লাড থেকে সিরাম কালেক্ট করো, এই সিরামের মধ্যে কিন্তু হিউম্যানের প্রোটিনকে ধ্বংসকারী অ্যান্টিবডি বা প্রিসিপিটেন্সগুলো আছে। এই জন্য এই সিরামটাকে বলে অ্যান্টি হিউম্যান প্রিসিপিটিন সিরাম। অর্থাৎ ওই যে অ্যান্টিবডিগুলো যেগুলো হিউম্যানের প্রোটিনের বিরুদ্ধে তৈরি হয়েছিল, তাহলে ওইগুলো কিন্তু নিশ্চয়ই এখন এগুলো নিশ্চয়ই কিন্তু হিউম্যানের প্রোটিনের বিরুদ্ধে কাজ করবে। এখন আমি যদি অ্যানিমেলের সেরাম নেই, তখন আমি সেরামের মধ্যে পাবো ওই অ্যান্টিবডিগুলো পাবো বা প্রিসিপিটিনসগুলো পাবো, এবং সেই সেরামটার নাম হবে অ্যান্টি হিউম্যান প্রিসিপিটিন সেরাম। এখন তুমি কোনো একটা জায়গা থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করছো, সেই ব্লাড স্যাম্পলের মধ্যে যদি তুমি সেই ব্লাড স্যাম্পলটাকে তুমি নিয়ে টেস্ট টিউবের মধ্যে নিলা, এবং তারপর তুমি কী করলা, এই অ্যান্টি হিউম্যান প্রিসিপিটিন সেরামকে একটু ওই ব্লাডের মধ্যে মিশাইলা, ঠিক আছে, ওই ব্লাডের মধ্যে মিশানোর ফলে যেটা হইলো, আমার তো এখানে তো যে হিউম্যান প্রোটিনগুলো ছিল, আর এইখান থেকে ওই অ্যানিমাল প্রিসিপিটিনগুলো এসে যুক্ত হলে, তাহলে নিশ্চয়ই কোয়াগুলেশন করে ফেলে টেস্ট টিউবের উপরে 4 ধার জুড়ে এরকম একটা গোল রিং স্ট্রাকচার দেখা যাবে, একটা সাদা রিং স্ট্রাকচার। দ্যাটস ওয়াই এই প্রিসিপিটিন টেস্টকে অনেক সময় রিং টেস্টও বলে। আশা করি বুঝতে পারছো ঘটনাটা। মেইনলি যেটা হয়েছে যে হিউম্যানের প্রোটিনগুলোর বিরুদ্ধে অ্যানিমাল অ্যান্টিবডি তৈরি করছে, দেন ওই অ্যান্টিবডিগুলোকে আমার ওই যে আমি যে স্যাম্পলটা পাইছি, ওই স্যাম্পলের মধ্যে মিশিয়ে যদি দেখি যে রিং হয়েছে, তাহলে আমি বুঝে যাব যে ওটা ব্লাড ছিল। আর যদি এটা হিউম্যান ব্লাড না হয়, তাহলে কিন্তু কখনোই এই প্রিসিপিটিন টেস্ট কাজ করবে না। অর্থাৎ এই যে গোল যে সার্কুলার যে রিংটা, এটা ফর্মেশন হবে না। যদি অ্যানিমাল ব্লাডও হয়, তাও কিন্তু হবে না। বুঝতে পারছো? এটা শুধুমাত্র হিউম্যানের ব্লাডের ক্ষেত্রেই স্পেসিফিক্যালি এটা কাজ করে। তাহলে এই হচ্ছে প্রিসিপিটিন টেস্ট, এটাই হচ্ছে আমাদের মোটামুটি শিখতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু এই প্রিসিপিটিন টেস্টটাতে হিউম্যানের প্রোটিন হেল্প করছে বা ব্লাডের প্রোটিন হেল্প করছে, তাহলে আমাদের হিউম্যানের মধ্যে প্রোটিন আছে এমন সকল জিনিসে কিন্তু এই প্রিসিপিটিন টেস্ট কাজ করবে। যেমন স্যালাইভা, সিমেন, ঠিক আছে, মিল্ক, সব কিছু তুমি আইডেন্টিফাই করতে পারবা। হিউম্যান মিল্ক, হিউম্যান সিমেন, হিউম্যান স্যালাইভা, সব কিছু তুমি প্রিসিপিটিন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, আমি জানি কি পড়াচ্ছিলাম, সেরোলজিক্যাল এক্সামিনেশন, রাইট? তাহলে সেরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে এখন 2 নাম্বার পয়েন্টটা হতে পারে অ্যান্টি গ্লোবিউলিন কনজাম্পশন টেস্ট। এই অ্যান্টি গ্লোবিউলিন কনজাম্পশন টেস্ট একটা টেস্ট, এগুলো জাস্ট মনে রাখবা। এখান থেকে তোমাকে কিছু জিজ্ঞেস করবে না, জাস্ট টেস্টের নাম জিজ্ঞেস করবে। জেল ডিফিউশন বলতে পারো, এগুলো সব রেডির মধ্যে থাকার টেস্টগুলো আর কি। যেটা সহজ সেটা বলছি, ল্যাটেক্স টেস্ট। আর লাগবে না ভাই, 4টা টেস্ট এনাফ, ঠিক আছে? ওকে, এরপরে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, হিউম্যান ব্লাড বা মানুষের ব্লাডের মধ্যে মেল ব্লাড আর ফিমেল ব্লাডকে আমরা আইডেন্টিফাই করবা। মেল ব্লাডের মধ্যে তুমি যেটা পাবা, মেল ব্লাডের যে ডাব্লিউবিসিটা আছে, ডাব্লিউবিসির ভিতরে কী আছে? ক্রোমোজোম আছে।
আর সরি ডাব্লিউবিসির ভিতরে নিউক্লিয়াস আছে, একমাত্র ডাব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস আছে, আরবিসি আর প্লাটিলেটের মধ্যে কিন্তু নাই। তাহলে এই ডাব্লিউবিসির মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম আছে, তাই মেলের সেই ক্রোমোজোমের মধ্যে মেলের মধ্যে সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স ওয়াই পাবা, ফিমেলের মধ্যে এক্স এক্স পাবা। আর হচ্ছে স্পেশালি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেভিডসন বডি, একটা হচ্ছে বার বডি। ডেভিডসন বডিতে থাকে হচ্ছে নিউট্রোফিলের মধ্যে, ব্লাডের নিউট্রোফিলের মধ্যে, মেলের মধ্যে পাবা না, অ্যাবসেন্ট পাবা, ফিমেলের মধ্যে প্রেজেন্ট পাবা। আর বার বডিটা মেলের মধ্যে পাবা না, ফিমেলের মধ্যে পাবা। এই বার বডি কি, ডেভিডসন বডি কি, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, এটা এখনকার পড়া না, তাই এগুলো আমরা পরে শিখবো। ওকে, আচ্ছা এরপরে আর দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স আমাদের জানা লাগে, একটা হচ্ছে অর্ডিনারি ব্লাড বা নর্মাল ব্লাড, আর হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড। এই মেনস্ট্রুয়াল ব্লাড আর অর্ডিনারি ব্লাডের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল কালার, অর্ডিনারি ব্লাড হচ্ছে একদম ব্রাইট রেড হবে, ব্রাইট রেড হবে, অন্যদিকে মেনস্ট্রুয়াল ব্লাড হবে ডার্ক রেড, একটু বেশি ডার্ক কালার হবে। আচ্ছা, অর্ডিনারি ব্লাডের মধ্যে কোনো ওডর থাকবে না, নো ওডর, কোনো গন্ধ থাকবে না, আর একটু সল্টি টেস্ট হবে, ব্লাড কিন্তু একটু সল্টি টেস্ট। আর অন্যদিকে এই যে মেনস্ট্রুয়াল ব্লাডের মধ্যে কিন্তু তুমি ওডর পাবা। কেন ওডর পাবা? ব্যাকটেরিয়াল অ্যাকশনের কারণে ওডর পাবা। এই যে মেনস্ট্রুয়াল ব্লাডটা, এইটা নর্মালি একটু হচ্ছে তোমার বেজিক, একটু বেজিক হয়, ইয়েস বেজিক, একটু বেজ, মানে ব্লাড তো একটু মোটামুটি নর্মালি আমরা যে ক্ষারীয় হয়। তো এই একটা ফিশি টাইপের ওডর পাওয়া যায়। কেন এই ফিশি টাইপের ওডরটা পাওয়া যায় জানো? মেনস্ট্রুয়াল ব্লাডটা যখন ভ্যাজাইনাতে আইসা পৌঁছায়, ভ্যাজাইনাটা নর্মালি থাকে হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিডিক থাকার কারণে ওখানে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না, ল্যাকটিক অ্যাসিড থাকে নর্মালি। তো যখন মেনস্ট্রুয়াল ব্লাডটা আসে, আর মেনস্ট্রুয়াল ব্লাডটা কিন্তু একটু আমরা জানি বেসিক, এর কারণে ভ্যাজাইনার অবস্থাটা একটু হালকা, একটু মানে পিএইচটা হচ্ছে একটু ডিস্টার্ব করে। এই পিএইচ ডিস্টার্বেন্সের কারণে সেখানে ব্যাকটেরিয়া ডেভেলপ করে, অ্যাজ এ রেজাল্ট ওখানে একটু ফিশি ওডর পাওয়া যায়। ওকে, এরপরে অর্ডিনারি ব্লাডটা হচ্ছে কম পরিমাণ ভিসকাস হয়, লেস ভিসিড, বা একটু আঠালোটা একটু কম হয়, কিন্তু এটা হচ্ছে মোর ভিসিড হয়। কেন যদি জিজ্ঞেস করি যে এটা কেন মোর হয়, মোর ভিসিড কেন হয়, ইউটেরিন যে সিক্রেশনগুলো আছে না, মেনস্ট্রুয়াল ব্লাডের সাথে কিন্তু ইউটেরিন সিক্রেশনও চলে আসে, ইউটেরিন সিক্রেশনটা একটু বেশি ভিসিট, দ্যাটস ওয়াই। ওকে, এরপরে যদি বলি অর্ডিনারি ব্লাড কি ক্লট হয়? অবশ্যই এটা ক্লট হয় বা কোয়াগুলেট হয়, অবশ্যই হয়, কিন্তু এটা ক্লট হয় না। কেন ক্লট হয় না? কারণ মেনস্ট্রুয়াল ব্লাডের মধ্যে একটা স্পেশাল কম্পোনেন্ট আছে উইচ ইজ প্লাজমিন, প্লাজমিন থাকার কারণে এই ক্লটটা হয় না। এরপরে আমরা জানি যে মেনস্ট্রুয়েশনের সময় এন্ডোমেট্রিয়াল সেল, তারপর কিছু মাইক্রো অর্গানিজম, তারপরে আনফার্টিলাইজড ওভাম, ওই যে ওভামটা যেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় বের হয়ে যায়, এইগুলো কিন্তু মেনস্ট্রুয়াল ব্লাডের মধ্যেই থাকে। তাহলে এই জিনিসগুলো এটার মধ্যে প্রেজেন্ট থাকবে, আর অর্ডিনারি ব্লাডের মধ্যে এগুলো কোথা থেকে আসবে? এগুলো অবশ্যই থাকবে না। আচ্ছা, এখন আরেকটা ডিফারেন্স আমাদের পড়তে হবে, ওটা হচ্ছে তোমার কি জানি অ্যান্টিমর্টেম ক্লট আর পোস্টমর্টেম ক্লট। এই জিনিসটা খুবই অহরহ ভাইবের মধ্যে জিজ্ঞেস করে। যদি কালারের কথা চিন্তা করি, অ্যান্টিমর্টেম ক্লটটা হচ্ছে ইয়েলো বা গ্রে। কেন এই ইয়েলো বা গ্রে থাকার কারণ কি? ফিব্রিন আর প্লাটিলেট, দ্যাটস ওয়াই গ্রেইশ হোয়াইট, অ্যাকচুয়ালি গ্রেইশ হোয়াইট। এটা কেন? কারণ এর মধ্যে ফিব্রিন আর প্লাটিলেট থাকে। অন্যদিকে পোস্টমর্টেম ক্লটটা কেন? পোস্টমর্টেম ক্লটটা হচ্ছে ডার্ক রেড থাকে, আর বা ব্ল্যাকও থাকতে পারে। এই ডার্ক রেড বা ব্ল্যাক হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে সেডিমেন্টেড আরবিসি থাকে, প্রচুর পরিমাণে আরবিসি থাকে, দ্যাটস ওয়াই সেডিমেন্টেড বা থাকার কারণে। ওকে, অন্যদিকে এটা হচ্ছে ফার্ম, মানে একটু শক্ত হয়, আর এটা হচ্ছে রাবারি, একদম পাতলা, মানে জেলি লাইক হয়। কেন? এই যে ফিব্রিন থাকে, সব ঘুরে ফিরে একই কথা, ফিব্রিন থাকে, প্লাটলেট থাকে, দ্যাটস ওয়াই। তাহলে ফিব্রিন প্লাটলেট থাকার কারণে এটা ফার্ম হয়, আর হচ্ছে ইলাস্টিক হয়, ইলাস্টিক হয়। অন্যদিকে এটা কিন্তু ইলাস্টিক হয় না, এটা নন ইলাস্টিক হবে, নন ইলাস্টিক। এবং আর যেটা হবে, এটা মোটামুটি ড্রাই হয়, আর এটা হচ্ছে ময়েস্ট হয়। তারপরে যেহেতু এই যে তোমার অ্যান্টিমর্টেম ক্লট, আচ্ছা অ্যান্টিমর্টেম ক্লট আর পোস্টমর্টেম ক্লট জিনিসটা কি বুঝতে পারা যাচ্ছে? অ্যান্টিমর্টেম মানে মৃত্যুর আগে ব্লাড ভেসেলের মধ্যে যে ক্লটটা হয় সেটা হচ্ছে অ্যান্টিমর্টেম ক্লট, আর পোস্টমর্টেম ক্লট হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে যদি ব্লাডটা ক্লট হয় তখন যে ক্লটটা, সেটা নিয়ে কথাবার্তা বলতেছি। তাহলে অ্যান্টিমর্টেম ক্লটের মধ্যে ভেসেল, যে ব্লাড ভেসেল যেগুলো আছে, সেই ব্লাড ভেসেলের গায়ে এই ক্লটটা এরকম শক্তভাবে লেগে থাকে। কারণ কি জানো? এই যে ক্লটটা ফর্মেশন হইলো, এইটা ফর্মেশন হওয়ার কারণে কিন্তু ড্যামেজড এন্ডোথেলিয়াম, মানে তোমার ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম আছে, এইটার ড্যামেজের কারণে কিন্তু এখানে ক্লটটা হয়েছে, রাইট? তো সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ওই এন্ডোথেলিয়ামের গায়ে লেগে থাকবে, কিন্তু এইটাতে কিন্তু সেই ব্লাড ভেসেলের গায়ে লেগে থাকার মতো কিছু নাই, কারণ এইটা তৈরি হয় ভেসেলের মাঝামাঝি জায়গাগুলোতে, এই ক্লটগুলো হয় ভেসেলের মাঝামাঝি জায়গাগুলোতে। তাহলে এইটা কিন্তু ভেসেলের গায়ে লেগে থাকার মতো কোনো ব্যাপার স্যাপার না। তাহলে এইটা যেহেতু এই
জিনিসের গায়ে লেগে থাকতেছে, তাই তুমি কিন্তু চাইলে এটাকে ওয়াশ করতে পারো না। মানে তুমি এটাকে যদি জোরে পানি দাও তাহলে কিন্তু ওই এখান থেকে সরে যাবে, বিষয়টা এরকম না। কিন্তু এইটা কিন্তু ইজিলি ওয়াশেবল। তুমি যদি পানি দিয়ে ভেসেলের মধ্যে পানি দিয়ে পাম্প করো তাহলে অন্য সাইড থেকে দেখা যাবে ক্লটগুলো বের হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি তোমার অ্যান্টিমর্টেম ক্লট আর পোস্টমর্টেম ক্লটের মধ্যে পার্থক্য, এটা মাঝে মধ্যে জিজ্ঞেস করে। ওকে, এরপরে ভাইবা তার একটা জিনিস জিজ্ঞেস করে, তুমি একটা ক্রাইম সিন তোমাকে দেখাবে বা বলবে যে তুমি একটা ক্রাইম সিনে গেছো এবং ক্রাইম সিনে তুমি একটা ফ্লোরের মধ্যে কিছু লাল 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 দাগ খুঁজে পাইছো। তাহলে লাল 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 দাগ যদি খুঁজে পাও তাহলে তুমি সেটাকে কীভাবে অ্যাপ্রোচ করবা, তোমার অ্যাপ্রোচটা কী হবে সেই দাগগুলোর প্রতি। ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে যে তোমাকে ফার্স্টে বুঝতে হবে সেটা কি স্টেইন নাকি ব্লাড। যদি ব্লাড হয় তাহলে সেটা কি আর্টারিয়াল ব্লাড, অ্যানিমাল ব্লাড নাকি হিউম্যান ব্লাড। যদি হিউম্যান ব্লাড হয় তাহলে সেটা কি আর্টেরিয়াল ব্লাড নাকি ভেনাস ব্লাড। সেটা কি ভিকটিমের ব্লাড নাকি অ্যাকিউজডের ব্লাড। এটা কি কোনো ইনজুরি থেকে আসছে নাকি একটু আগে একটা মেনস্ট্রুয়েশন পড়াইছি মেনস্ট্রুয়েশনের সাথে আসছে নাকি হেমোপটাইসিস বা কফের সাথে আসছে, কাশির সাথে আসছে। তারপরে ব্লাডটা আমি কালেক্ট করব। কালেক্ট করার পরে আমি বের করব যে এটা কি কোনো মেলের ব্লাড নাকি এটা একটা ফিমেলের ব্লাড। তারপরে আমি এখান থেকে আমি ব্লাড গ্রুপিং করবো যে কোন ব্লাড গ্রুপ। তারপরে এখান থেকে আমি তার ডিএনএ প্রোফাইলিং করতে পারি। তারপরে স্পেশাল কিছু তার মধ্যে আছে কিনা, অর্থাৎ স্পেশাল কোনো ব্লাড গ্রুপ তার আছে কিনা। তারপরে আমরা বের করতে পারি যে এটা কি অ্যান্টিমর্টেম ব্লাড নাকি পোস্টমর্টেম ব্লাড। ওকে, আরও কিছু বের করতে পারি যে ব্লিডিংয়ের কতক্ষণ পরে, টাইম সিন্স ব্লিডিং এটাও বলতে পারি আমরা, টাইম সিন্স ব্লিডিংও কিন্তু আমরা বের করতে পারি। এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এটা তোমার জিজ্ঞেস করতে পারে যে তোমার অ্যাপ্রোচটা কী হবে এই স্টেইনগুলোর প্রতি। ওকে, এই হচ্ছে মোটামুটি ব্লাড রিলেটেড কথাবার্তা। ব্লাড থেকে আর কিছু পড়াবো না, ব্লাড এর থেকে বেশি লাগবে না আশা করি। ওকে, এরপরে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো উইচ ইজ সিমেন। ওকে, সিমেন কি, সিমেন কি এটার কোনো স্পেশাল সংজ্ঞা নাই। সিমেনের তুমি যদি হচ্ছে রেডির সিমেন চ্যাপ্টারটা যাও, সিমেনের পোর্শনটুকুতে, তাহলে তুমি দেখবা যে প্রথম লাইনে কিছু কথাবার্তা লেখা আছে যে ওর ক্যারেক্টারিস্টিক্স কেমন, মানে ওর কালারটা কেমন। যেমন আমরা বলতে পারি যে ওর হচ্ছে গ্রেইশ ইয়েলো, থিক, জেলি লাইক, ঠিক আছে। এটা কোনো স্পেসিফিক সংজ্ঞা নাই, যেহেতু রেডির মধ্যে ফার্স্ট লাইনে এটা বলা আছে, তুমি এটা থেকে একটা সংজ্ঞা বানিয়ে নিতে পারো, ঠিক আছে। যে সিমেন ইজ গ্রেইশ ইয়েলো, থিক, জেলি লাইক, স্টিকি ওয়েন ফ্রেশ অ্যান্ড হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক ওডর। মানে সিমেনের কিন্তু একটা স্পেশাল ওডর আছে। ওকে, আচ্ছা, এখন সিমেনের কি কি পার্টস আছে। ব্লাডের মধ্যে যেমন আমরা পাইছিলাম যে একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে সেল। এইটার মধ্যে এরকম দুইটা পার্টস আছে, একটা হচ্ছে স্পারমাটোজোয়া আর একটা হচ্ছে সেমিনাল প্লাজমা। এখন সেমিনাল প্লাজমার ভিতরে কি কি আছে, আমরা ইজাকুলেশন যদি কারো হয় তখন ইজাকুলেশনের সময় যে ফ্লুইডটা বের হয় সেই ফ্লুইডটা মোটামুটি 2 থেকে 5 ml মতো পার ইজাকুলেশনে বের হয়, যেখানে 60 থেকে 150 মিলিয়ন স্পারমাটোজোয়া থাকে, ঠিক আছে। এই স্পারমাটোজোয়া সিমেনের মাত্র 10% জায়গা জুড়ে থাকে, তাহলে বাকি 90% জায়গা জুড়ে কি থাকে, অবশ্যই সেমিনাল প্লাজমা বা অন্য কোনো ফ্লুইড থাকে। এখন তোমার কাছে জানতে চাইতে পারে যে কী কী ফ্লুইড থাকে। সেখানে থাকতে পারে সেমিনাল ভেসিকলের ফ্লুইড বা সেমিনাল ভেসিকল সিক্রেশন, থাকতে পারে পোস্টেড গ্ল্যান্ড সিক্রেশন, থাকতে পারে কপার্স গ্ল্যান্ড সিক্রেশন, থাকতে পারে এপিডিডাইমাল আর ভাস ডিফারেন্সের সিক্রেশন। মোটামুটি এই জিনিসগুলোই থাকে, এটাই বললেই হবে। আর আরেকটা জিনিস জানতে চাইতে পারে যে এটার পিএইচ কত। এটা পিএইচ হবে 7.4। ব্লাডের ক্ষেত্রে কিন্তু 7 পয়েন্ট, খুব সম্ভবত 7.35 থেকে 7.45, এটা একটু পড়ে নিবা তোমরা। আর এই সিমেনের ক্ষেত্রে হচ্ছে 7.4। ওকে, আচ্ছা, এখন সিমেন বা সেমিনাল স্টেইন বা সিমেনের দাগ, এই সেমিনাল স্টেইন বা সিমেনের দাগ আর কিসের সাথে মিলে যায়, যেটা দেখে তুমি কনফিউজ হয়ে যেতে পারো যেটা আসলে কিসের দাগ ছিল। হতে পারে সেটা পাস বা পুজ যেটাকে বলে পুজের দাগ হতে পারে। স্টার্চ, ওই যে পটেটো স্টার্চ বা কর্ন স্টার্চ না, কর্নফ্লাওয়ার পানির সাথে মিশাইলে কিন্তু এরকম একটা দাগ দেখা যায়। তারপরে এগ অ্যালবুমিন, ডিমের সাদা অংশ, ঠিক আছে, এগ অ্যালবুমিনের দাগ হতে পারে। এছাড়া আরেকটা জিনিস হতে পারে লিউকোরিয়াল ডিসচার্জ, উইচ ইজ মেয়েদের যেটা দেখা যায়, উইচ ইজ সাদা স্রাব। এই সাদা স্রাব কিন্তু কাইন্ড অফ স্পার্মের মতো দেখতে হতে পারে যদি শুকায় যায়। স্পার্ম এবং সাদা স্রাব দুটোই যদি শুকায় যায় তাহলে কাপড়ের ভিতরে লাগলে শুকায় গেলে পরে কিন্তু একই রকম দেখতে লাগে। ওকে, আচ্ছা, এখন এই সেমিনাল স্টেইন
বা সিমেনের মেডিকোলিগাল ইম্পর্টেন্সটাকে, মানে আমরা কী কাজে আমাদের এটা দরকার হয়, দুইটা ইম্পর্টেন্স। আমরা কিন্তু ইম্পর্টেন্সগুলো নর্মালি দুই ভাগে ভাগ করে পড়ি, সিভিল ইম্পর্টেন্স আর হচ্ছে ক্রিমিনাল ইম্পর্টেন্স। সিভিল ইম্পর্টেন্স আর ক্রিমিনাল ইম্পর্টেন্স। সিভিল ইম্পর্টেন্সের মধ্যে যেটা আছে, ফার্স্ট হচ্ছে কম্পেনসেশন অন গ্রাউন্ড অফ অ্যাকোয়ার্ড স্টেরিলিটি। কথাটা কি, কেউ মনে করো কাউরে এমন মায়ের দিল যে মায়ের দেওয়ার ফলে তার মানে এমন ইনজুরি তার হইল যে সে কোনোদিনও আর ইজাকুলেশন করতে পারবে না, তাইলে কিন্তু সে তার কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারে, কম্পেনসেশন চাইতে পারে, অর্থাৎ কম্পেনসেশন অন গ্রাউন্ড অফ অ্যাকোয়ার্ড স্টেরিলিটি। তারপর হচ্ছে ডিসপিউটেড প্যাটার্নিটি। সিমেনের সাহায্যে আমরা বের করতে পারবো যে সন্তানটা কার, মানে বাবা মানে সন্তানটার, মনে করে একটা বাচ্চা এবং দুইজন বাবা দাবি করতেছে যে সন্তানটা তার, তো আমরা স্পার্ম দিয়ে আইডেন্টিফাই করতে পারবো যে বাচ্চাটা কার। লেজিটিমেসি। লেজিটিমেসি জিনিসটা হচ্ছে, লেজিটিমেসি একটা এক্সাম্পল আমরা এমনভাবে দিতে পারি যে একটা লোক বলতেছে যে এই বাচ্চাটা তার, কিন্তু আমরা তার স্পার্ম চেক করে দেখলাম যে তার কোনো, মানে একটা মহিলা তার স্বামীকে নিয়ে আসছে এবং তার বাচ্চাকে নিয়ে আসছে। এখন বাচ্চাটার মানে মা বলতেছে যে না, এই বাচ্চাটার বাবা সে না, ঠিক আছে। এখন বাবার স্পার্ম আমি চেক করে দেখলাম যে তার স্পার্মের মধ্যে কোনো স্পার্মাটোজোয়াই নেই, তা সে কোনোদিন বাবা হইতে পারবে না, কিন্তু তার একটা বাচ্চা কোথা থেকে আসলো, তার মানে বাচ্চাটা তাহলে ইলেজিটিমেট, তার মানে লেজিটিমেসির কথা কিন্তু এখানে আসতে পারে। এরপরে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হতে পারে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কি, যে কারো বাচ্চা হচ্ছে না বা সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না, তখন সেটা আর্টিফিশিয়ালি যদি আমরা স্পার্মকে হচ্ছে তোমার ওভামের কাছে নিয়ে যাই এবং সেটাকে কি বলে ওই যে ফার্টিলাইজেশন করি, তো সেটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এবং এটা পরবর্তীতে অনেক ঝামেলা টামেলা হয় এটা নিয়ে, এইসব কেস কিন্তু আমরা ফরেন্সিকে ডিল করি। তারপরে কম্পেনসেশন অন দ্য গ্রাউন্ড অফ ফেলিওর অফ ভেসেক্টমিক কেসেস লিডিং টু প্রেগনেন্সি। একটা লোক গেছে যে সে আর কখনো বাচ্চার বাবা হতে চায় না, ডাক্তারের কাছে গেছে, বলছে যে আপনি আমাকে ভেসেক্টমি করে দেন। সেই ডাক্তার খুব সুন্দর মতো ভেসেক্টমি করছে, কিন্তু ভেসেক্টমি করার পরও তার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই ভেসেক্টমিতে কোনো ভুল করছে, সে ভেসেক্টমিটা ঠিক মতো হয়নি, তখন সে ডাক্তারের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে। তারপর হচ্ছে ডিভোর্স কেস। কেউ যদি ইজাকুলেশন করতে না পারে, তার যদি প্রডিউস না হয়, বা সিমেন প্রডিউস না হইলে আসলে ইম্পোর্টেন্সি আর স্টেরিলিটি দুইটা আলাদা আলাদা টার্ম আছে। যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্সই করতে না পারে, তখন কিন্তু সেটা ডিভোর্স ফাইল করতে পারে। ওয়াইফ চাইলে স্বামীর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করতে পারে যে না, সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না, আমি আর এই সংসার রাখতে চাচ্ছি না, তো এইভাবে এটা কিন্তু সম্ভব। ওকে, আচ্ছা, এরপরে ক্রিমিনাল ইম্পর্টেন্স। ক্রিমিনাল ইম্পর্টেন্সের মধ্যে কি, ফার্স্টে হচ্ছে সেক্সুয়াল অফেন্স। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারো বিরুদ্ধে যদি কেউ রেপের মামলা করে, বা একটা রেপ ভিকটিম, তাকে তার বডিতে একটা মেয়ে আইসা বলতেছে যে আমার সাথে রেপ হয়েছে, এখন তার বডিতে যদি সেমিনাল স্টেইন পাওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা বলতে পারি যে সে রেপ হয়েছে। তারপরে সোডোমি বলো, বেস্টিয়ালিটি বলো, এইসব ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে তোমার সেমিনাল স্টেইন দেখা আইডেন্টিফাই করতে পারি যে না, এই অফেন্সটা হয়েছে। আর আরেকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য অফেন্ডার। আইডেন্টিফিকেশন অফ অফেন্ডার ইজিলি আমরা সিমেনের মাধ্যমে ডিএনএ অ্যানালাইসিস করতে পারি, ডিএনএ প্রোফাইলিং করতে পারি, করার মাধ্যমে আমরা যে হচ্ছে তোমার অফেন্ডার তারকে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যদি ওই যে কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম যে পাস হতে পারে, সাদা স্রাব হতে পারে, এই স্টেন থেকে আমরা বুঝতে পারি না যে ওটা আসলে সিমেন্ট ছিল কিনা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো, আমরা কি কি টেস্ট করব, এই টেস্টগুলোর মাধ্যমে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো প্রথম টেস্টটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, বা ওই যে নেকেড আই এক্সামিনেশন করব। নেকেড আই এক্সামিনেশন করলে আমি যদি দেখি যে কাপড়ের মধ্যে যে দাগটা আছে সেটা হচ্ছে হোয়াইটিশ, তারপরে হচ্ছে ইরেগুলার আউটলাইন, মানে এরকম 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 ইরেগুলার আউটলাইন, তারপরে স্টার্চি হার্ড, মানে জিনিসটা শক্ত হয়ে গেছে, কাপড়ের সাথে লেগে শক্ত হয়ে গেছে, আর সাদা কালার, তাহলে আমরা বুঝতে পারি যে এটা মোটামুটি সিমেন্ট। কিন্তু আমরা আসলে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা নেকেড এক্সামিনেশন দিয়ে কনফার্মেটরি করতে পারি না, তো সেক্ষেত্রে আমরা কেমিক্যাল এক্সামিনেশন করি। কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে আছে রেডি অনুযায়ী আছে হচ্ছে তোমার ফ্লোরেন্স টেস্ট আছে, ফ্লোরেন্স টেস্ট, বারবিওস টেস্ট, তারপরে হচ্ছে অ্যাসিড ফসফেটেস টেস্ট, তারপরে ক্রিয়েটিন ফসফোকাইনেস, তারপরে হচ্ছে ইমিউনোলজিক্যাল মেথড, আর আছে কোলিন অ্যান্ড স্পারমিন টেস্ট, এগুলো সব হচ্ছে তোমার রেডিতে এই টেস্টগুলো কথা উল্লেখ আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্টের মধ্যে আমরা সুন্দর মতো স্পার্মের ভিতরে স্পার্মাটোজোয়া দেখতে পাই।
মূলত একদম স্টেইনের মাঝ বরাবর জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি স্পার্ম দেখতে পাই, স্পারমাটোজোয়া দেখতে পাই। আরেকটা টেস্ট আছে সেরোইমিউনোলজিক্যাল টেস্ট, সেরোলজিক্যাল টেস্ট, বাংলা কথায় সেরোলজিক্যাল টেস্ট। সেরোলজিক্যাল টেস্ট কি একটু আগে অলরেডি পড়ায় ফেলছি, সেটা হচ্ছে প্রিসিপিটিন টেস্ট। এই প্রিসিপিটিন টেস্ট হচ্ছে যেহেতু সিমেনের মধ্যে প্রোটিন আছে, তাহলে অবশ্যই আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের হেয়ার। জানি এই ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি তোমাদের আইটেম 2টা একটা ক্লাসে শেষ করতে, কারণ এটা আসলে 2টা ক্লাস করলে বেশি লেন্দি হয়ে যাবে। এর থেকে আমি আইটেমের পড়াটা সুন্দর মতো শেষ করে দিতে পারলেই হয়। আচ্ছা, হেয়ার থেকে প্রথম জিনিস তোমাকে জিজ্ঞেস করবো যে হেয়ার কোন মানে হেয়ার নিয়ে যে পড়াশোনা বা গবেষণা, সেটা কোন সাবজেক্টে করা হয়? এই সাবজেক্টের নাম কি? নামটা হচ্ছে ট্রাইকোলজি, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে হেয়ারের মধ্যে কি কি থাকে? এটা মনে করো স্কিন, এটা হচ্ছে আমার চুল, এটা হচ্ছে আমার চুল। ওকে, আচ্ছা এখন হেয়ারের মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে 2টা অংশে, একটা হচ্ছে শ্যাফট, আর হচ্ছে স্কিনের নিচে যেটা থাকবে সেটাকে বলে রুট। এই রুটের মধ্যে এই যে নিচে যে বলের মতো অংশটা, এইটাকে বলে বাল্ব। তার মানে আমরা শ্যাফট, রুট আর বাল্ব আইডেন্টিফাই করতে পারলাম। মেইনলি হেয়ারের 2টা পার্ট থাকে, সেটা হচ্ছে বাল্ব আর হচ্ছে একটা হচ্ছে শ্যাফট আর হচ্ছে রুট। রুটের মধ্যে একটা গোল অংশ থাকে, ওইটাকে বলে বাল্ব। বাল্ব কিন্তু রুটেরই একটা অংশ। ওকে, এরপরে হেয়ারটারে যদি তুমি এই মাঝ বরাবর কাটো, এই মাঝ বরাবর কাটো বা এইখানে মাঝ বরাবর কাটো, তাহলে এরকম একটা গোল জিনিস তুমি দেখতে পারবে না। এই গোল জিনিসটারে যদি আমি জুম করি, তাহলে যেটা পাবো, একেবারে মাঝখানে একটা ছোট্ট লেয়ার পাই। এই লেয়ারটার নাম হচ্ছে মেডুলা। এরপরে একটা বড় লেয়ার পাবো, যে লেয়ারটাতে মোটামুটি বিভিন্ন ধরনের কেরাটিন, পিগমেন্ট এগুলো থাকবে। এই লেয়ারটার নাম হচ্ছে কর্টেক্স। আর একেবারে বাইরে একটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলি আমি কিউটিকল। ওকে, এই হচ্ছে মোটামুটি হেয়ারের অংশ। আচ্ছা, এখন এই হেয়ার থেকে একটা হেয়ার যদি তুমি পাও, তাহলে এই হেয়ার থেকে তুমি কি কি ইনফরমেশন পাওয়া, বা একটা স্যাম্পল পাইলা তুমি, ওই স্যাম্পলটা থেকে তুমি আসলে কি কি ইনফরমেশন গেইন করতে পারবা? ওই যে অ্যাপ্রোচটা তোমার কি হবে, এই অ্যাপ্রোচের মধ্যে সবার ফার্স্টে হচ্ছে এটা কি হেয়ার নাকি অন্য কিছু, নাকি অন্য কোনো ফাইবার। যদি হেয়ারই হয় তাহলে কি সেটা অ্যানিমাল হেয়ার নাকি হিউম্যান হেয়ার। তারপর যদি অ্যানিমাল হেয়ার হয় বা হিউম্যান হেয়ার যেটাই হোক না কেন, সেটা কোন পার্ট থেকে আসছে, বডির কোন পার্টটা থেকে আসছে। আচ্ছা, এরপরে কিন্তু আমরা হেয়ার থেকে সেক্স ডিটারমিন করতে পারি, এজ ডিটারমিনেশন করতে পারি। তারপরে হচ্ছে এজ ডিটারমিনেশন করতে পারি, এটা আসলে একটু পরে আমি তোমাকে বলবো যে কীভাবে। তারপরে কোনো একটা স্পেশাল জিনিস কিন্তু আমরা বুঝতে পারি যে হেয়ারটা ডাই বা রং করা হয়েছে কিনা, এটা ব্লিচ করা হয়েছে কিনা, বা কোনো ডিজিজ আছে কিনা। আচ্ছা, এই ব্লিচিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে পড়লো, ব্লিচ যদি কারো চুলে করা হয়ে থাকে ব্লিচিং, তাহলে কিন্তু তার চুলটা হবে ভঙ্গুর, মানে সহজে ভেঙে যাবে, এবং ইজিলি আমরা বুঝতে পারবো যে তার চুলটা ব্লিচ করা হয়েছে। তারপরে ডিজিজের ক্ষেত্রে আমরা জানি যে একটা ডিজিজ আছে অ্যালোপেশিয়া এরিয়াটা। এই ডিজিজের ক্ষেত্রে চুলটা অনেক ভঙ্গুর টাইপের হয়। তো আমরা কিন্তু ডিজিজটাকে ইজিলি সাসপেক্ট করতে পারি, ঠিক আছে, যে এই যে যার চুল তার কিন্তু অ্যালোপেশিয়া এরিয়াটা আছে। তারপরে হচ্ছে আমরা ভিকটিমের চুলের সাথে মিলাই দেখতে পারি যে এই চুলটা কি ভিকটিমের সাথে মিলে কিনা। যদি ভিকটিমের সাথে মিলে তাহলে তো আর ভাই এটা ভিকটিমের চুল, যদি না মিলে তাহলে কিন্তু এটা আমরা সাসপেক্ট বা অফেন্ডারের চুল হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তারপরে আমরা দেখতে পারি যে এই চুলটা কি জোর করে তোলা হয়েছে নাকি এমনি এমনিই পড়ে গেছে। এখন এইখানে একটা কোশ্চেন আছে যে জোর করে তুললে কেমন হবে, আর এমনি এমনি পড়ে গেলে কি হবে। যদি কারো চুল জোর করে ফালায় দেয়, মানে ফোর্সিবলি রিমুভ করে, তাহলে তার যে বাল্বটা আছে না, এই বাল্বটার সাইজটা এরকম বড় হয়ে যাবে, মানে ইনফ্লামেশন টাইপের হয়ে বাল্বটার সাইজটা বড় হয়ে যাবে। অন্যদিকে যদি এটা ন্যাচারালি ফল করে থাকে চুলটা, তাহলে তার এই বাল্বটা যতটুকু সাইজটা তার থেকে অনেক ছোটো হয়ে যাবে, মানে অ্যাট্রোফিড হয়ে যাবে বা ডিস্টর্টেড হয়ে যাবে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা অটোমেটিক একাই পড়ে গেছে। এরপর আরেকটা জিনিস আমরা এটা এখান থেকে জানতে পারি, যেমন আমরা জানতে পারি হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ইনজুরি। মানে যদি চুলটা পোড়া হয় বা বার্ন হয়, তাহলে বুঝতে পারবো যে নিশ্চয়ই এখানে আগুন জ্বলছে, ঠিক আছে। তারপরে কার্বন পার্টিকেল পাইলে বুঝতে পারবো যে চুলটা আগুনে পুড়ছে বা সামহাও ফায়ার ড্যামেজ হয়েছে। ওকে, এই হচ্ছে মোটামুটি এখানকার কথা। আচ্ছা, এখন আমি যদি জানতে চাই যে এই হেয়ারের মেডিকো লিগাল ইম্পর্টেন্স কী, মানে হেয়ার দিয়ে আমরা আসলে কী কী কাজ করতে পারি। ফার্স্ট অফ অল, হেয়ার কী জিনিস,
হেয়ার ইজ ইম্পর্টেন্ট ইন ক্রাইম ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য আমরা কিন্তু খুব ভালো মতো চুল দিয়ে কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারি। এরপরে হচ্ছে তোমার মোটর ভেহিকেলে যদি কোনো ইঞ্জুরি হয়, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যদি কোনো ইঞ্জুরি হয়, তখনও কিন্তু চুলের ড্যামেজ দেখে আমরা বুঝতে পারি যে কোন ধরনের মোটর ভেহিকেল ইঞ্জুরি হয়েছে। এরপরে রেপ ভিকটিম অ্যান্ড সোডোমি ভিকটিম এক্সামিনেশন করতে পারি। অর্থাৎ রেপ যদি কারো হয়, তাহলে যে হচ্ছে অফেন্ডার তার পিউবিক হেয়ার ওই ভিকটিমের বডিতে পাওয়া গেলেও যাইতে পারে। তারপরে হচ্ছে সোডোমি যদি কারো ক্ষেত্রে হয়, তাহলে অফেন্ডারের পিউবিক হেয়ার ভিকটিমের অ্যানাল এরিয়াতে পাওয়া যাইতেও পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি কারো চুলের সাথে পিউবিক হেয়ারের মধ্যে সেমিনাল স্টেইন লাগা থাকে, তাহলে আমি বলতে পারি যে তার সাথে সেক্সুয়াল অফেন্স হলেও হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কিন্তু হেয়ার থেকে জানতে পারি। তারপরে হচ্ছে তার যে চুলে যে ড্যামেজটা হয়েছে, এইখান থেকে আমরা বুঝতে পারি যে কোন ধরনের ওয়েপন হয়তো তার বডিতে ইউজ হয়েছে। তারপরে আরেকটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে হেয়ারের যে বাল্ব আছে না, এই বাল্ব থেকে কিন্তু আমি ডিএনএ বের করতে পারি। তার মানে সেখান থেকে আমি ডিএনএ প্রোফাইলিং করে মানুষটাকে আইডেন্টিফাই করতে পারি। তারপরে হচ্ছে আমরা এইজ বের করতে পারি। একটু বলছিলাম এইজ কেমনে বের করবো, মানে এইজ বের করতে পারি কীভাবে, কারণ আমরা জানি 0.4 মিলিমিটার পার ডে চুল বড় হয়। এই জিনিস ক্যালকুলেশন করার মাধ্যমে, গ্রোথ ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা এজ বের করতে পারি। ওকে, এটা কিন্তু আসলে মানে খুব একটা প্র্যাকটিক্যাল না, সবগুলো পয়েন্ট আসলে প্র্যাকটিক্যাল হবেও না, এটা আসলে আশা করা ঠিক না। এরপরে আমরা সেক্স ডিটারমিন করতে পারি, যে ওই যে বলছি যে সেলের মধ্যে যদি বার বডি, তারপরে হচ্ছে ডেভিডসন বডি থাকে, একদম মানে গোড়ার দিকের যদি পাওয়া যায়, বাল্বের মধ্যে সেল পাওয়া যাইতে পারে। আর তারপরে হচ্ছে হেয়ারের ডিস্ট্রিবিউশন, ছেলেদের হেয়ার একভাবে ডিস্ট্রিবিউট হয়, মেয়েদের আরেকভাবে ডিস্ট্রিবিউট হয়, এটা দেখতে পারি। তারপরে যে যদি চুল পুড়ে যেয়ে থাকে, সিঙ্গিং হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে চুলটা পুড়েছে বা কোনো একটা ফায়ার রিলেটেড কোনো একটা সমস্যা হয়েছে। তারপরে পুড়লেও সেটা কি স্ক্যাল্ড হয়েছে নাকি বার্ন হয়েছে, মানে অর্থাৎ স্ক্যাল্ড আর বার্ন কি, যে একটা সরাসরি আগুনে পোড়া, আর একটা হচ্ছে গরম কোনো লিকুইডের মাধ্যমে পুড়ে যাওয়া, যে ফুসকা টুসকা পড়ে না, যে গরম লিকুইড পরে, ওটা স্ক্যাল্ড। আর বার্ন হচ্ছে সরাসরি আগুনে পোড়া, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপরে কারো যদি হেভি মেটাল পয়জনিং হয়ে থাকে, যেমন কারো যদি আর্সেনিক পয়জনিং হয়ে থাকে, তাহলে কিন্তু তার চুল থেকে আর্সেনিক আমরা বের করতে পারি। চুলের মধ্যে আর্সেনিক পাওয়া যাবো, বুঝে যাবো যে এর নিশ্চয়ই আর্সেনিক পয়জনিং হয়েছে। কখনো 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 আমরা টাইম সিন্স ডেথ বের করতে পারি। টাইম সিন্স ডেথ কেমনে বের করতে পারি? টাইম সিন্স ডেথ, মনে করো একটা ডেড বডি যত দিন যেতে থাকে আস্তে আস্তে ওর চুলগুলো আলগা হইতে শুরু করে, যে আস্তে করে টাচ করলে চুল খুলে গেল, ওই জিনিস দেখে আমরা বুঝতে পারি যে আসলে কতদিন আগে এই মানুষটার মৃত্যু হয়েছে। একটা ডেড বডি খুঁজে পেয়েছে, এটা কয়দিন আগে তার মৃত্যু হয়েছে, এটা কিন্তু আমরা মোটামুটি বের করতে পারি। এটা একদম নট ডিফিনিট, বাট বের করা যায় আর কি। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু পড়তে হবে হেয়ার থেকে, খুবই ইম্পর্ট্যান্ট। অ্যানিম্যাল হেয়ার আর হিউম্যান হেয়ারের মধ্যে পার্থক্য। অ্যানিম্যাল হেয়ার আর হিউম্যান হেয়ার, তোমরা মেইনলি রেডডির মধ্যে একটা ছক আছে, টেবিল 4.11, এই 4.11-এর মধ্যে আমরা হিউম্যান হেয়ার আর অ্যানিম্যাল হেয়ারের পার্থক্যটা পড়ব। তো এইখানে হিউম্যান হেয়ারের বলছে যে হিউম্যান হেয়ারের চুলটা হবে ফাইন অ্যান্ড থিন, মানে চিকন হবে আর হচ্ছে ডেলিকেট হবে একটু। অন্যদিকে অ্যানিম্যাল হেয়ারটা হবে কোর্স বলতে রাফ হবে, চুলটা হবে একটু রাফ, আর হবে থিক, একটু মানে ভারী হবে বা থিক হবে। আর কিউটিকল যেটা আছে না, কিউটিকল স্কেলগুলো হবে শর্ট আর ব্রড, এইটুকু পড়লেই হবে যে কিউটিকলটা হচ্ছে শর্ট আর ব্রড। অন্যদিকে এইটার কিউটিকুলার স্কেলগুলো হবে ভেরি লার্জ। এই যে কিউটিকল স্কেল কোনগুলো, আমি যদি আবার একটু চুলের এসেছে, এই যে সবুজ দাগগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে শর্ট, আর অ্যানিমেলগুলো এরকম বড়, ঠিক আছে, এটা দেখে বুঝতে হবে। আমরা যদি নিচে নেই, মাইক্রোস্কোপের নিচে নিই, তাহলে আমরা আইডেন্টিফাইগুলো করতে পারবো। তারপরে কর্টেক্সটা হবে থিক, হিউম্যানের ক্ষেত্রে কর্টেক্সটা হয় থিক হয়, আর 4 থেকে 10 গুণ বড় হয় কার থেকে? মেডুলার থেকে। মেডুলাটা অনেক ছোট হয়। অন্যদিকে কর্টেক্সটা অ্যানিমেলের ক্ষেত্রে হয় থিন, মানে মেডুলা আর কর্টেক্স প্রায় সিমিলার হয়, বুঝছো? মেডুলা আর কর্টেক্স সিমিলার হয় প্রায়, কিন্তু এই ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে কিন্তু মেডুলাটা অনেক ছোট হয়, কর্টেক্সটা বড় হয়। অন্যদিকে মেডুলাটা হিউম্যানের ক্ষেত্রে হয় হচ্ছে ফ্র্যাগমেন্টেড, মানে ভাঙ্গাচুরা হয়, অথবা অ্যাবসেন্টও থাকতে পারে। এখানে কিন্তু কন্টিনিউয়াস লেখছে, কিন্তু কন্টিনিউয়াসটা ভুলও হইতে, মানে কন্টিনিউয়াসটা সবসময় থাকে না আর কি, মেডুলাটা না থাকতেই পারে, কিন্তু এইখানে কিন্তু অবশ্যই কন্টিনিউয়াস, মানে মেডুলা অবশ্যই আসে এবং ওয়াইডার, সাইজটা অনেক বড় হয়। আচ্ছা, এরপরে পিগমেন্ট বলতে হচ্ছে এই যে চুলের যে কালো কালারের যে রঙটা, এইটা সব জায়গায় থাকে, কিউটিকলে থাকে, তোমার মেডুলায় থাকে, এরপরে হচ্ছে তোমার ইসের মধ্যে থাকে, কিউটিকলে থাকে, মেডুলার মধ্যে থাকে, আর হচ্ছে কর্টেক্সের মধ্যে থাকে। কিন্তু অ্যানিমেলের বেলায় ম্যাক্সিমামটা থাকে হচ্ছে মেডুলার মধ্যে, পুরাটা জায়গা থাকে না, মেডুলার মধ্যে ম্যাক্সিমাম থাকে। তারপরে হচ্ছে মেডুলারি ইন্ডেক্স,
মেডুলারি ইন্ডেক্স জিনিসটা কি যদি আমি বলি, মেডুলারি ইন্ডেক্স ইকুয়ালস টু ডায়ামিটার অফ মেডুলা ডিভাইডেড বাই ডায়ামিটার অফ শ্যাফট, মানে পুরো ডায়ামিটারটা, শ্যাফটের টোটাল ডায়ামিটারটা, মেডুলার ডায়ামিটারটা ডিভাইডেড বাই শ্যাফটের টোটাল ডায়ামিটারটা। এখন আমরা জানি যে হিউম্যানের বেলায় মেডুলাটার সাইজ অনেক ছোটো, তাহলে মেডুলাটার সাইজ যদি অনেক ছোটো হয় তাহলে নিশ্চয়ই মেডুলারি ইন্ডেক্সের মানটা অনেক ছোটো হবে, তাহলে এটা হবে << 0.3 হিউম্যানের বেলায়। কিন্তু আমরা জানি যে মেডুলাটা অ্যানিমেলের ক্ষেত্রে একটু বড় হয়, তো বড় হইলে নিশ্চয়ই এই যে মেডুলারি ইন্ডেক্সের মানটা বেড়ে যাবে, তো অ্যানিমেলের বেলায় << 0.5 হবে। এই হচ্ছে মোটামুটি অ্যানিম্যাল হেয়ার আর হিউম্যান হেয়ারের মধ্যে পার্থক্য। ওকে, আমরা শেষ দিকে চলে আসছি, 2টা টপিক বাকি আছে আমাদের আর। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করে, সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের কি আর কোনো নাম আছে? অনেকগুলো নাম আছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ টাইপিং, ডিএনএ আইডেন্টিফিকেশন, ডিএনএ প্রোফাইলিং, জেনেটিক টাইপিং, এই নামগুলো একটু ভালো মতো মনে রাখবা। আচ্ছা, আরেকটা কোশ্চেন স্যাররা করে যে ডিএনএ কোথায় থাকে। একদম বাংলা ভাষায় একটা সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে হচ্ছে 46টা ক্রোমোজোম। সেই ক্রোমোজোমকেও যদি তুমি জুম করো তাইলে আলটিমেটলি তুমি কিছু হচ্ছে কি পাবা, নিউক্লিওটাইডের এরকম ডাবল হেলিক্স স্ট্রাকচার পাবা। এই ডাবল হেলিক্স স্ট্রাকচারগুলো হচ্ছে ডিএনএ। এখন ডিএনএর গঠন যদি আমরা চিন্তা করি যে ডিএনএ কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে 5 নম্বর কার্বনে অক্সিজেন নাই, তাই ডিঅক্সি, এটা পরের বিষয়ে আমরা ডিঅক্সি সুগার ব্যবহার করব। ডিঅক্সি সুগার যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখন ফার্স্ট অফ অল আমরা একদম বেসিক স্ট্রাকচারটা আমরা জানার চেষ্টা করি। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার থাকবে, এই পেন্টোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস থাকবে, আর এই পেন্টোজ সুগারের সাথে আরেকটা জিনিস থাকবে হচ্ছে ফসফেট। এখন এই ফসফেটের সাথে আবার একটা পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, এরকম করে হচ্ছে একটা চেইন তৈরি হবে। যদি এই পেন্টোজ সুগারের সাথে শুধুমাত্র নাইট্রোজেন বেস থাকে তখন সেটাকে বলে নিউক্লিওসাইড। কিন্তু যখনই সেটার সাথে একটা ফসফেট যুক্ত হয়ে যায়, এই তিনটা জিনিস মিলে নাম হয়ে যায় নিউক্লিওটাইড। তাহলে এখন এক সাইডে নিউক্লিওটাইডের অনেকগুলো চেইন থাকে, একটা নিউক্লিওটাইড। আবার এই প্রত্যেকটা নিউক্লিওটাইড একটা চেইনের সাথে অন্য আরেকটা নিউক্লিওটাইডের চেইন যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে নাইট্রোজেন বেসগুলোর সাথে। এই যে একটা স্ট্রাকচার দাঁড়ালো, এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ স্ট্রাকচার আমার থেকে তোমরা ভালো জানো, কারণ এই যে কয়েকদিন আগে তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা কি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে একটা টেকনিক। এই টেকনিকটা আসলে কি করি আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ এ টেকনিক that is capable of distinguishing every individual with exception of identical twin and clones. তাহলে এইখানেই কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ধরাটা খেয়ে গেছে। আমরা বিভিন্ন মানুষের এই যে ডিএনএর ভিতরে যে নিউক্লিওটাইডের যে স্ট্রাকচারগুলো আছে, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই যে তোমার হচ্ছে নাইট্রোজেন বেসগুলো আছে, এই নাইট্রোজেন বেসগুলো দিয়ে আমরা কোড তৈরি করি। প্রত্যেকটা মানুষের দেখা যায় যে এই কোডগুলো ডিফারেন্ট কোড হয়, কারোর সাথে কারো মিলে না। তাহলে কার সাথে মিলে? শুধুমাত্র আইডেন্টিক্যাল টুইন যারা আছে এবং ক্লোন যারা আছে তাদের সেক্ষেত্রে মিলে যায়। এই মিলে যাওয়ার কারণেই ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এই দুইটার মধ্যে সুপিরিয়র হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্টের মধ্যে সুপিরিয়র হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আশা করি বুঝতে পারছো। তার মানে তোমাদেরকে কোশ্চেন করতে পারে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ভালো নাকি ফিঙ্গারপ্রিন্ট ভালো? উত্তরটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ভালো। ওকে, আচ্ছা, এখন ডেফিনিশনটা তোমরা পড়ে নিবে, একবার বলছি। আচ্ছা, এখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা কীভাবে করি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করার জন্য 2টা মেথড আছে। 2টা মেথডের মধ্যে একটা হচ্ছে আরএফএলপি জিনিসটা কি? রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম। এখন যদি আমি তোমাকে বলি যে এই জিনিসটা আমরা কীভাবে করি, যেটা করি সেটা হচ্ছে ফার্স্টে ডিএনএটা এক্সট্র্যাক্ট করি। বিভিন্ন জায়গা থেকে আমরা স্যাম্পল নিই, যেমন ব্লাড, হেয়ার ইত্যাদি থেকে স্যাম্পল নিই। তারপরে এই ডিএনএটাকে আমরা কাটি, ডাইজেশন করি রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে। কাটার পরে আমরা জেল ইলেকট্রোফোরেসিস করি। জেল ইলেকট্রোফোরেসিস করার পরে আমরা হচ্ছে কিছু ডিএনএ প্রোব ব্যবহার করি। এই ডিএনএ প্রোবগুলা কিছু জায়গায় যেয়ে জড়ো হয়, মানে ওই যে ডিএনএটা আমরা বের করছি না, ওই ডিএনএ কিছু জায়গায় যেয়ে আটকে যায়। ওই যেসব জায়গায় যে আটকে যায় সেই সব জায়গাকে বলে VNTRS, ভেরিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। এই ভেরিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট যে জায়গাগুলো আছে,
এই জায়গাগুলোতে যা হচ্ছে আমার ওই যে প্রোবগুলো আটকে যায়। প্রোব মানে আমরা একটা জিনিস যেটা ছেড়ে দিই আমরা ডিএনএর মধ্যে, ও যা ওই ভিএনটিআরসের মধ্যে যা লাগে। এখন যেখানে লাগে, এই লাগার কারণে কিছু ব্যান্ড তৈরি হয়। এই ব্যান্ড এই যে ব্যান্ড তৈরি হচ্ছে, এই ব্যান্ডগুলো এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম ইউনিক সবার জন্য। তাই ইজিলি আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি যে অমুকেরটা এমন, এটা আমরা তথ্যটা সংগ্রহ করেও রাখতে পারি। তো এই ভিএনটিআর যেটা ভিএনটিআর হচ্ছে ভেরিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট, এইটা ব্যবহার করি আমরা হচ্ছে আরএফএলপিতে। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পিসিআর। এইটা বর্তমানে সবচেয়ে বেশি হয়, হুইচ ইজ পলিমারেজ চেইন রিয়াকশন। এইটার ক্ষেত্রেও আমরা সেম পদ্ধতিতে আগে ডিএনএটা এক্সট্র্যাক্ট করবো বিভিন্ন স্যাম্পল থেকে। তারপরে করবো কি জানো, এই যে স্যাম্পলটা আমি পাইছি, এই স্যাম্পলটারে আমি অনেক বেশি পরিমাণে অ্যাম্প্লিফাই করবো, মানে অনেক বেশি পরিমাণে বানাবো। বেশি পরিমাণে বানানোর ফলে এইটার মধ্যে একটা জিনিস থাকে যেটাকে বলে এসটিআর, শর্ট ট্যান্ডেম রিপিট, এসটিআরস। এই এসটিআরের সাহায্যে আমরা এসটিআরের প্যাটার্নটা দেখবো যে আমরা যে হচ্ছে তোমার স্যাম্পলটা বানাইলাম, এই স্যাম্পলের মধ্যে হচ্ছে তোমার এসটিআর যেটা উইচ ইজ শর্ট ট্যান্ডেম রিপিট, এই শর্ট ট্যান্ডেম রিপিট এর একটা প্যাটার্ন তৈরি হবে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। একটা ফ্লুরোসেন্স যে কিছু ফ্লুরোসেন্স ট্যাগ থাকে, বুঝছো, ফ্লুরোসেন্স ট্যাগ, এই ফ্লুরোসেন্স ট্যাগগুলো যায় এসটিআর সাথে যায় লাগার ফলে একটা হচ্ছে প্যাটার্ন তৈরি করে। ওই প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারি যে ওই লোকটার হচ্ছে ডিএনএটা কেমন। তো দুইটা টেকনিক, একটাতে আমরা এসটিআরএস ব্যবহার করি, একটাতে ভিএনটিআরএস ব্যবহার করি, ঠিক আছে। একটা হচ্ছে শর্ট ট্যান্ডেম রিপিট ব্যবহার করি, আর একটাতে হচ্ছে যে ভেরিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট ব্যবহার করি। তো যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই দুটার মধ্যে কোনটা বেশি ভালো এবং কোনটা বেশি ইউজ হয়, তাহলে তুমি বলবা যে আমরা পিসিআরটা ব্যবহার করি, পলিমারেজ চেইন রিয়াকশন ব্যবহার করি, কারণ এটা ফাস্টার এবং মোর সেন্সিটিভ। অনেক কম পরিমাণে হচ্ছে আমাদের স্যাম্পল লাগে এবং ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। আচ্ছা, এরপর যদি আমি বলি যে আসলে আমরা ডিএনএ অ্যানালাইসিস করে আমরা কি করব, ডিএনএ অ্যানালাইসিস আমরা কোন কাজে ব্যবহার করি। সবার ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন। একটা মানুষকে আমরা আইডেন্টিফিকেশন করতে এই ডিএনএ ব্যবহার করি। 2 নম্বর পয়েন্ট কী হতে পারে, ডায়াগনোসিস অফ ইনহেরিটেড ডিসঅর্ডার। বিভিন্ন ধরনের ইনহেরিটেড ডিসঅর্ডার যেমন সিস্টিক ফাইব্রোসিস, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো মনে করো হওয়ার আগেই, সিমটম ডেভেলপ করার আগেই আমরা হচ্ছে এগুলা বের করতে পারি। তারপরে হচ্ছে ডেভেলপিং কিওর, আমরা কিন্তু কিওর ডেভেলপ করতে পারি। মানে যেহেতু আমরা আগে জেনে ফেলছি, তার মানে আমরা জিন থেরাপি দেওয়ার মাধ্যমে তাদেরকে ভালো করতে পারি। যেমন ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি কিন্তু বর্তমানে এই জিন থেরাপি দেওয়ার মাধ্যমে ঠিক করা সম্ভব। এরপর হচ্ছে প্যাটার্নিটি, বাচ্চাদের বাবা মা কে সেটা আমরা বের করতে পারি। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ রিমেইন সোলজার্স, মানে যুদ্ধে অনেক সৈনিক মারা গেলে আমরা তাদের হচ্ছে বডিটাকে আইডেন্টিফাই করতে পারি। এরপর হচ্ছে ম্যাস ডিজাস্টারের ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারি, ম্যাস ডিজাস্টারের ক্ষেত্রে যে ভিক্টিম আইডেন্টিফাই করতে পারি। তারপর হচ্ছে কনজারভেশন বায়োলজি, মানে একটা প্রাণী যেমন বাঘ বলো, রাইনো বলো, ওয়াইল্ড লাইফে যেসব প্রাণী আছে, তাদের কিভাবে তাদের হচ্ছে জেনেটিক্যাল চেঞ্জগুলো হয়েছে, এইগুলো আমরা ট্র্যাক করার মাধ্যমে তাদেরকে বাঁচাইতে পারি, তারা যেন বিলুপ্ত হয়ে না যায়, তাই তাদেরকে আমরা কনজার্ভ করতে পারি। আর আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি পেডিগ্রি অ্যানালাইসিস অফ পেট। এই পেডিগ্রি অ্যানালাইসিস মানে কি, যে আমরা যে বর্তমানে আমরা দেখি না যে অনেকে বলে মিক্সড কুকুর, মানে এরা হচ্ছে একটা হচ্ছে পিওর ব্রিড। তো আমরা বিভিন্ন অ্যানিমেলের সে কি পিওর ব্রিড নাকি ইনব্রিড, সে কোন ধরনের ব্রিড, সেটা আমরা বের করতে পারি, বুঝছো। এই হচ্ছে মোটামুটি পেডিগ্রি অ্যানালাইসিস। তো এখন আমি যদি বলি ডিএনএ প্রোফাইল থেকে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভাইবা কোয়েশ্চেন যদি বলি ডিএনএতে, বাংলাদেশে কোথায় এই ডিএনএ অ্যানালাইসিস করা হয়, বাংলাদেশে কোথায় এই ডিএনএ অ্যানালাইসিস করা হয় বা ডিএনএ প্রোফাইলিং কোথায় করা হয়। ঠান্ডা মাথায় শোনো, ল্যাব আছে 3টা। একটা হচ্ছে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, উইচ ইজ ইন দ্য নিউক্লিয়ার মেডিসিন ভবন, 11 তলা, ঢাকা মেডিকেল কলেজ। একটা আছে ঢাকা মেডিকেল কলেজ, আরেকটা আছে মালিবাগে সিআইডি বিল্ডিং, আরেকটা আছে চিটাগাঙে, ঠিক আছে, চিটাগাঙে। তাইলে তোমাকে যদি এখন এইটুকু তো তুমি বলবা যে এই 3টা আছে, তারপরে তোমাকে কোশ্চেন করতে পারে যে জীবিত মানুষদেরটা কোথায় করা হয় আর মৃত মানুষদেরটা কোথায় করা হয়। জীবিত মানুষদেরটা করা হয় হচ্ছে এটিএমসিতে। জীবিত মানুষ যারা হচ্ছে জীবিত মানুষ, তাদের ডিএনএ অ্যানালাইসিস করা হয় বা ডিএনএ প্রোফাইলিং করা হয় ডিএমসিতে। আর সিআইডি বিল্ডিং করা হয় মৃত মানুষদের। ওকে, এই হচ্ছে গিয়ে
মোটামুটি এইখানের কথাবার্তা। আচ্ছা, এখন এতক্ষণ ধরে আমি বলতেছি যে ডিএনএ অ্যানালাইসিসের জন্য আমরা স্যাম্পল কালেক্ট করি, রাইট? তাহলে আমরা কোথা থেকে এই স্যাম্পলগুলো কালেক্ট করতে পারি? তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে ডেড মানুষের জন্য কোথা থেকে কালেক্ট করি আর লিভিং মানুষের জন্য কোথা থেকে কালেক্ট করি। আচ্ছা, ডেড মানুষের ক্ষেত্রে আমরা যেখান থেকে মন চায় এখান থেকে কালেক্ট করতে পারি। আমরা ব্লাড নিতে পারি, আমরা সিমেন্ট নিতে পারি, আমরা সোয়াব নিতে পারি, মানে বাক্কাল সোয়াব, আমরা মুখ থেকে সোয়াব নিতে পারি, ভ্যাজাইনা থেকে সোয়াব নিতে পারি, আমরা চুল নিতে পারি, মাথার চুল, পিউবিক হেয়ার, এনিথিং, যে কোনো জায়গা থেকে চুল নিতে পারি, আমরা টিস্যু নিতে পারি, যেমন বোন ম্যারো নিতে পারি, মাসেল নিতে পারি, স্প্লিন নিতে পারি, ফিঙ্গার নেল স্ক্র্যাপিং নিতে পারি, স্যালাইভা নিতে পারি, তারপরে ফিটাসের থেকে হচ্ছে নিতে পারি, ইউরিন থেকে নিতে পারি। অন্যদিকে লিভিং বডিতে, মানে যারা জীবিত মানুষ, এই জীবিত মানুষের থেকে কিন্তু তুমি কি এখন জীবিত মানুষের দাঁত টাইনা তুলবা? তুমি কি জীবিত মানুষের বলবা যে আপনার মাংস থেকে কিছু মাংস কাটা দেন আমাকে? অবশ্যই না। তাহলে লিভিং বডি থেকে আমরা কোথা থেকে নিতে পারি? ব্লাড নিব, সিমেন্ট নিব, ইউরিন নিব, বাক্কাল ভ্যাজাইনাল সোয়াব নিব, আর স্যালাইভা নিব। এর থেকে বেশি কিছু আমার দরকার নেই। বুঝছো? তাহলে এই হচ্ছে গিয়ে কথাবার্তা। মানে মৃত মানুষের ক্ষেত্রে তো তুমি যা মন চায় তাই নিতে পারো, হ্যাঁ। একটা জীবিত মানুষের থেকে তো তুমি হচ্ছে এইসব জিনিস নিবা না, চুল কাটা নিবা না। না না, ওটাই উত্তম আর কি। আমরা এর থেকে আমাদের সহজ প্রসেস আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আজকের লাস্ট টপিক ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং বা ব্রেন ম্যাপিং। এরা হচ্ছে মাঝে মধ্যে ভাই জিজ্ঞেস করে, তেমন একটা ইম্পর্টেন্ট বলবো না, কিন্তু তারপরও জেনে রাখা ভালো। ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট, তাই প্রয়োজন হতে পারে যে তোমার জিজ্ঞেস করতে পারে তুমি কয়টা ফিঙ্গারপ্রিন্ট চিনো। তুমি বলবো যে আমি 3টা ফিঙ্গারপ্রিন্ট চিনি, একটা হচ্ছে নর্মাল ফিঙ্গারপ্রিন্টিং, একটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, একটা হচ্ছে ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং। এইটার কিন্তু কিছু নাম আছে। ব্রেন ম্যাপিং, এটাকে ব্রেন ম্যাপিংও বলা হয়, বা হ্যাঁ, ব্রেন ম্যাপিংই বলা হয়। আচ্ছা, কি? এটা একটা টেকনিক। ইট ইজ এ, এই টেকনিকটা আসলে কি? বিভিন্ন যন্ত্রপাতি তোমার মাথার সাথে, বডির সাথে লাগায় রাখবে, তোমাকে একটা জিনিস স্ক্রিনের মধ্যে দেখাবে, দেখায়া ও হচ্ছে তোমার তোমার ইলেকট্রিক্যাল রেসপন্স এইগুলো বের করার চেষ্টা করবে, যে তোমার কীরকম রিয়াকশন হচ্ছে তোমার বডিতে। এইগুলো দেখে ও বিভিন্ন জিনিসপত্র বুঝে ফেলবে। তাহলে এটা যদি সংজ্ঞায়িত করি, যে ইট ইজ এ টেকনিক দ্যাট মেজার্স রিকগনিশন অফ ফ্যামিলিয়ার স্টিমুলাই বাই মেজারিং ইলেকট্রিক্যাল ব্রেন ওয়েভ রেসপন্সেস P300 to words, phrases or pictures that are presented on computer screen. কম্পিউটারে তোমার কিছু জিনিসপত্র দেখাবে, দেখায় তোমাকে বলবে যে মানে দেখায় ওই যে রেসপন্সগুলো রেকর্ড করবে। কি রেকর্ড করবে বলো তো? ইইজি বা ইলেকট্রোএনসেফালোগ্রাফি, তারপরে ম্যাগনেটোএনসেফালোগ্রাফি, এমইজি, পিইটি বা পজিশন এমিশন টোমোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান, এইগুলো করার মাধ্যমে বিভিন্ন হচ্ছে তোমাকে স্ক্যান করবে, যে তোমাকে যে কম্পিউটার স্ক্রিনে দেখাইলো এটা কি তুমি আগে কখনো দেখছো? বা দেখলেও তোমার মস্তিষ্কে, তুমি যদি দেখে না থাকো তাইলেও সেটা তোমার মস্তিষ্কে কীরকম ইফেক্ট ফেলতেছে। কী কাজে ইউজ করি, একদম সহজ বাংলা ভাষায় কী কাজে? ক্রিমিনাল কেসে কেউ যদি কোনো একটা ক্রাইম করে, তাকে যদি ওই ক্রাইমের মানে ক্রিমিনালটাকে এই যন্ত্রপাতি পড়ায়া আমি যদি ক্রাইম সম্পর্কিত কথাবার্তা বলি, বা ক্রাইমটাকে যদি তাকে টিভিতে দেখাই ডেড বডিতে, তার নিশ্চয়ই সে যদি এই কাজটা করে থাকে তাহলে অন্যরকম একটা রেসপন্স পাবে, সহজেই ধরা যাবে। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, কোনো একটা অ্যাডভার্টাইজ তৈরি করে তারপর ওই মানুষটাকে দেখায়, দেখানোর ফলে যদি দেখে যে মানুষটার অনেক ব্রেনটা স্টিমুলেট হচ্ছে, তার মানে অ্যাডভার্টাইজ মানুষের জন্য ভালো কাজ করবে, তাই সে অ্যাডভার্টাইজমেন্টটা দিবে। তারপরে হচ্ছে এই ছবি মোটামুটি এই সব ক্ষেত্রেই মোটামুটি ব্রেন ফিঙ্গারপ্রিন্টে ব্যবহার করা হয়। এখান থেকে বেশি কিছু আর পড়ার নাই, এটা জাস্ট ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তাও আবার মানে আইটেমের ক্ষেত্রে জিজ্ঞেস করে, ওই ইসের ক্ষেত্রেও জিজ্ঞেস করে না, এমন কঠিন কিছু জিজ্ঞেস করে না। তো আজকের লেন্দি ক্লাস এতক্ষণ ধরে করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট দিলাম। আর হচ্ছে যে তথ্যগুলো আমি বলেছি এগুলো সবই তোমাকে মোটামুটি নোটের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সামনের ক্লাসের জন্য তোমাদের ইনভাইটেশন দিয়ে রাখলাম। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।